স্যার সাউন্ড তো আসতেছে না স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের লং ব্যাচ, ক্র্যাশ ব্যাচ, ক্লিনিক্যাল ব্যাচ সকল ব্যাচের স্টুডেন্টদের জন্য একটা বেসিক রিভিউ ক্লাস নিয়ে এসেছি। এই বেসিক রিভিউ ক্লাসের মধ্যে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে যেটা আপনাদের এতদিন মোস্ট ডিমান্ডিং ছিল, যে ভাইয়া আমরা যে পড়াশোনাগুলো করতেছি বেসিক সাবজেক্ট গুলা, স্পেশালি ফিজিওলজি, অ্যানাটমি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, এগুলা তো অনেক পড়তেছি, কিন্তু আমার পরীক্ষার বাকি আর 1 মাস বা পরীক্ষার আর কিছুদিনই সময় বাকি। এই অল্প সময়ের মধ্যে আমার পেডিয়াট্রিক ফ্যাকাল্টির জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, শুধু ওইগুলোই আমাকে একটু ধরায় দেন, যাতে আমি রিভিশন দেওয়ার সময় পন্ডশ্রম না করি, অর্থাৎ যেগুলো আমার দরকার নেই সেগুলো পড়তে গিয়ে যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি বাদ দিয়ে দিই। তো এর জন্যই আপনাদের এই রিভিউ সেশন গুলো নেওয়া, 3টে রিভিউ সেশন হবে আজকে। এই রিভিউ সেশনের প্রথম ক্লাস। তো রিভিউ সেশন শুরু করার আগে আগে আমি বলি যে যদি রিভিউ সেশন না হইতো, ধরেন আপনি নিজে নিজে প্রিপারেশন নিচ্ছেন, তাহলে কিভাবে রিভিউ করতেন, যে আপনার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট। একটা কথা আমি বারবার বলি, গ্রুপে আপনারা যখনই কোনো কিছু জিজ্ঞেস করেন তার সাথে আমি একটা জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা এখনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতেছেন না, তারা আমি বলবো যে এখন যে রিভিশনের সময় আপনারা অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেন। কোশ্চেন সলভ করলে কি হবে, আপনাদের 1 নাম্বার হচ্ছে নলেজের যে বাউন্ডারিটা বড় হবে। 2 নাম্বার হচ্ছে নিজেদের মধ্যে কনফিডেন্ট বাড়বে। আর 3 নাম্বার হচ্ছে পরীক্ষার হলে ভুল কম হবে। তাহলে এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট আপনার একটা কম্পিটিটিভ এক্সামে পাশ করার জন্য। তাহলে অবশ্যই আপনারা বিগত সালে যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলা পড়বেন। যাদের কাছে আমাদের পেডিয়াট্রিক্স এর যে এইচবিএ মাস্টার বুকের সাপ্লিমেন্ট কপি আছে 2023 সাল পর্যন্ত, তারা ওই 2023 সাল পর্যন্ত পড়ে ফেলবেন। আর বাকিটুকু হচ্ছে শীটের পিছনে দেওয়া আছে 24 সাল মনে হয়। তো 24 সালগুলা আপনি ওইখান থেকে দেখে নিলেন। আর যে মেন কথা হচ্ছে যে এখানে কিভাবে পড়তে হবে, যে আগে আপনি টপিকটা পড়বেন, টপিক পড়ার পর তারপরে সেটার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলা দেখবেন, তাহলে আপনার পড়াটা ক্লিয়ার হবে। আর অনেক সময় থাকে যে শীটের মধ্যে বইয়ের মধ্যে অনেক ভুল থাকে, তাহলে আপনি যখন সে ভুলগুলা কারেকশন করতে পারবেন, তখনই বুঝতে পারবেন যে আপনার পড়াশোনাটা টপ টু 10 লেভেলে হয়েছে। তাহলে চলেন আজকে শুরু করি। আজকে আমি আপনাদের সাথে আছি ডক্টর রাতুল হক। এমবিবিএস পাশ করেছে পাবনা মেডিকেল কলেজ থেকে, বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক্সে পার্ট টু ট্রেনি হিসেবে আছি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে দেখে নিই যে আমাদের আজকে টপিক কি কি। আমাদের টপিক হচ্ছে আমরা একটা বেসিক ফিজিওলজির একটা সাজেশন টাইপ, বা আমার পেডিয়াট্রিক ফ্যাকাল্টির জন্য কি কি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্র্যাকটিক্যাল প্রসিডিউর যেগুলো আমাদের পরীক্ষাতে আসবে, কিন্তু কোনো ক্লাসেই সেগুলাই ঠিকভাবে বুঝাই দেওয়া হয় না, বা আপনি কোথা থেকে পড়বেন সেটা বলে দেওয়া হয় না, সেই জিনিসগুলো আমরা দেখবো। ফিজিওলজিক্যাল প্রসেস, এই ফিজিওলজিক্যাল প্রসেস একটা খুবই ইম্পর্টেন্ট টার্ম, বইয়ের মধ্যে আমাদের সিলেবাসের মধ্যে আছে, কিন্তু এই ফিজিওলজিক্যাল প্রসেস কোথা থেকে পড়বো বা কি বা পড়া লাগবে ফিজিওলজিক্যাল প্রসেসের মধ্যে, এগুলো আমরা দেখবো। আর 4 নম্বরে হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি। আমরা ফার্মাকোলজির ছোট্ট একটা পোর্শন দেখবো, যে ফার্মাকোলজি থেকে কোন কোন জিনিস আমাদের পড়তে হবে। তাহলে আমরা ফার্স্টে শুরু করব এই যে 2 নাম্বার দিয়ে, প্র্যাকটিক্যাল প্রসিডিউর আর ফিজিওলজিক্যাল প্রসেস 2 আর 3, এগুলা দিয়ে আগে শুরু করব, কারণ বাকি জিনিস আপনারা একটু হইলেও পড়লেও এই প্রসিডিউর এবং ফিজিওলজিক্যাল প্রসেস এগুলো আপনাদের স্কিপ হয়ে যায়, সবারই স্কিপ হয়ে যায়। তো এগুলো আমরা একটু দেখে নিই, অল্প একটু সময় দেখে নিব, তারপরে আমরা বেসিক ফিজিওলজি এবং ফার্মাকোলজি তো চলে যাব। শুনুন, আজকের ক্লাসটা আপনাদের জন্য একটা রিভিশন বা সাজেশন ক্লাস, যেটাই আপনারা নেন। এখানে আমি আপনাদের যত বেশি সময় নষ্ট করব ততই আপনাদের লস। আমি শুধু আপনাদের পড়াগুলো ধরাই দিব, যে আপনি নেক্সট 1 মাসে কিভাবে সুন্দর মতো নিজের পড়াকে গুছাইতে পারবেন। তাহলে চলেন আমরা এই যে প্র্যাকটিক্যাল প্রসিডিউর যেগুলো আছে আমাদের, সেগুলা থেকে কিগুলা পড়তে হবে সেগুলো আমরা পড়ি, একটু দেখি।
আমি বের করছি। আচ্ছা, তাহলে চলেন শুরু করি আমাদের ক্লিনিক্যাল প্রসিডিউর এন্ড রিলেটেড প্রবলেম। প্রথমে আমরা দেখতেছি হচ্ছে ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ মনিটরিং। এটা আমাদের সিলেবাসে নাই, কিন্তু আবিদ হোসেন মোল্লা স্যারের বই যে সিক্স এডিশনের মধ্যে প্রথমেই ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ মনিটরিংটা আছে। যেহেতু আছে বইয়ে, সেহেতু আমরা একটু দেখে নিব কিছু অল্প একটু জিনিস। যদি আমরা দেখে নিই যে কোনটা জিস্ট বা কোনটা ইম্পর্ট্যান্ট, পরীক্ষা হলে যদি সেখান থেকে প্রশ্ন আসে তাহলে আপনার রিগ্রেট ফিল হবে না যে একটু দেখে নিলেই হতো, পারতাম যে পুরো একটা প্রসিডিওর, এই প্রসিডিওরের মধ্যে অল্প একটা জিনিসই হয়তো আমার নতুন জানা লাগতে পারে। কারণ আপনারা তো ইন্টার্নি করে আসছেন মানে আপনারা প্রসিডিওর অনেক কিছু করে আসছেন। যেহেতু প্রসিডিওর অনেক কিছু করে আসছেন, এখন আমাদের শুধু জানতে হবে পরীক্ষাতে আসলে কোনটা স্যাররা শুনতে চায় বা কোনটা জানতে চায়। তাহলে ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ মনিটরিং, এটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে সিবিজি। সিবিজি বড়দের ক্ষেত্রে আমরা বলি না যে ওর আরবিএস টা দেখে নাও তো, তাহলে ছোটদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে আমরা সেটাকে বলি সিবিজি, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ। তাহলে ক্যাপিলারি ব্লাড গ্লুকোজের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট কি কি লাগে এটা আপনি জানেন, ইনস্ট্রুমেন্ট থেকে প্রশ্ন আসলে আপনারা পারবেন। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পাঞ্চার সাইট। প্রথমে আপনারা নিউনেট এর পাঞ্চার সাইটটা দেখেন। নিউনেটের পাঞ্চার সাইটে দেখেন রেড কালার করে লেখা আছে হিল স্টিক। হিল স্টিকের মধ্যে কোথায় আসলে করা হয়, এটা হচ্ছে ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল প্লান্টার সারফেস। ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল প্লান্টার সারফেস, তার মানে আপনি আপনার পায়ের যে পাতা আছে, সোল আছে, সোলের হয় ল্যাটারাল সাইডে করবেন অথবা মিডিয়াল সাইডে করবেন, যে কোনো এক সাইডে করবেন। কেন করবেন? টু অ্যাভয়েড অ্যাভয়েড দ্য সেন্টার, অ্যাভয়েড সেন্টার টু প্রিভেন্ট ক্যালকেনিয়াল ইনজুরি। আপনার যে ক্যালকেনিয়াস বোনস আছে সে বোনস এর মধ্যে যাতে ইনজুরি না হয় সেজন্য আপনি এই জিনিসটা করবেন। আসলে বোনসে ইনজুরি হইলে ভাইয়া তেমন কি আর হবে। মেন কথা হচ্ছে যে আপনি যখন একটা প্রিক করবেন, প্রিক করার পর যদি সুন্দর মতো ব্লাড না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার যে রিডিং, সেই রিডিংটা চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে? তাই আপনি যদি প্রিক করার সময় সেটা বোনসে প্রিক হয় তাহলে কিন্তু আপনার সেখান থেকে ব্লাড আসবে না। আর ব্লাড যদি না আসে তাহলে সেখান থেকে আপনার সিবিজি ভুল আসবে। এর জন্য আমরা কি করি যে একদম মাঝখান বরাবর, মানে আপনার হিলের একদম মাঝখান বরাবর না নিয়ে আমি হয় ল্যাটারাল সারফেস অথবা মিডিয়াল সারফেসটা চুজ করি। এরপরে প্রশ্ন আসে যে কতটুকু ব্লাড আমরা নিব। উত্তর হচ্ছে মাত্র 1 ড্রপ, 1 ড্রপ ব্লাড নিব। ঠিক আছে? এই উত্তর হচ্ছে 1 ড্রপ, নট 1 ml, নট হচ্ছে 1 cc। উত্তর হবে 1 ড্রপ। আচ্ছা, প্রসিডিউরের মধ্যে আমাদের তেমন কিছু লাগবে না। প্রসিডিউরের মধ্যে হচ্ছে আমাদের একটা জিনিস করতে হবে যে আমাদের যে ফার্স্ট ড্রপ অফ ব্লাড আছে এটা চাইলে আমরা আহ মুছে ফেলবো। তার মানে এই প্রথম ড্রপ অফ ব্লাডটা আমরা মুছে ফেলবো। এরপরে জেন্টলি মিল্ক ফিঙ্গার অর হিল ফর সেকেন্ড ড্রপ, এই সেকেন্ড ড্রপের ব্লাডটাই হচ্ছে আমরা নিব। তাহলে ফার্স্ট ড্রপের 1 ড্রপে ব্লাড লাগবে আমরা, আমাদের এই প্রথম ড্রপটা আমি মুছে ফেলবো আর পরের ড্রপ গুলা, পরের ড্রপ থেকে পরের ড্রপটা আমি আর কি নিব। এখানে থেকে কি কি জিনিস এই সিপিজি কে হ্যাম্পার করতে পারে। 1 নাম্বার হচ্ছে ম্যানুফ্যাকচার ভ্যারিয়েন্স। ম্যানুফ্যাকচারিং ভ্যারিয়েন্স মানে হচ্ছে এক ধরনের মিটার, এক ধরনের গ্লুকোমিটার আর আরেক মনে করেন 2 ধরনের গ্লুকোমিটার আছে, 2 ধরনের গ্লুকোমিটার 2 ধরনের রেজাল্ট দিতে পারে। এক, তাহলে ম্যানুফ্যাকচারিং ভ্যারিয়েন্সটা আমরা দেখলাম। স্ট্রিপ এজিং বা এক্সপায়ার্ড স্ট্রিপ, এই জিনিসটা দুই ভাবে হইতে পারে। 1 নাম্বার হচ্ছে স্ট্রিপ এজিং, মনে করেন আপনি গ্লুকোমিটারে স্ট্রিপটা লাগায় রাখছেন, লাগায় রাখার পর মনে করেন অনেকবার প্রিক করলেন বাবুর পায়ের মধ্যে কিন্তু রক্ত আসতেছে না, আপনি এরকম করতে করতে 1-2 মিনিট হয়ে গেল। তাহলে 1-2 মিনিট হয়ে যায় যখন, তখন হচ্ছে স্ট্রিপটা এইজড হয়ে যায়। এইজড হয়ে যায় মানে কি স্ট্রিপের মধ্যে যে কেমিক্যাল গুলা থাকে সেই কেমিক্যাল গুলা
বাতাসের সংস্পর্শে এসে ডিস্ট্রয় হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে স্ট্রিপ এজিং বা এক্সপায়ার্ড স্ট্রিপ হিসেবে সেটা কাউন্ট হবে, সেই স্ট্রিপে আর আপনার কোনো রেজাল্ট আসবে না। তারপর হচ্ছে ইমপ্রপার স্ট্রিপ স্টোরেজ। মনে করেন আপনি স্ট্রিপের বক্স যারা দেখছেন বা সব বাসায় যদি ডায়াবেটিসের পেশেন্ট থাকে তাদের কাছে দেখবেন যে স্ট্রিপের বক্সটা সুন্দর একটা এয়ারটাইট বক্সে থাকে, প্লাস খুব মোটা একটা তার ক্যাপ থাকে। কেন? যাতে সেই জায়গার মধ্যে হিউমিডিটি মেনটেন থাকে আর হিট এক্সপোজারে কম যায়। কিন্তু যদি আপনি হিউমিডিটি মেনটেন না করতে পারেন আর হিট এক্সপোজার যান, তাহলে সেক্ষেত্রে স্ট্রিপ নষ্ট হতে পারে। তারপর ইনভায়রনমেন্টাল হচ্ছে টেম্পারেচার এক্সট্রিমিটিস। এই জায়গার মধ্যে যদি টেম্পারেচার বেশি বা কম হয়, এটা রিলেটেড হতে পারে। হাই অ্যালটিটিউড, এই জায়গার মধ্যে স্ট্রিপ কেমিস্ট্রি চেঞ্জ হতে পারে বা অক্সিজেন লেভেলও চেঞ্জ হতে পারে। আমাদের মেনলি দরকার হচ্ছে পেশেন্ট রিলেটেড কি হবে? ইমপ্রপার কোডিং। ওল্ডার মডেলসে কি হয় তো যে আপনি যদি এখনো যেমন আমার আব্বুর যে গ্লুকোমিটার আছে, যেটা আব্বুর হচ্ছে 2015 সালে কিনা, সেটার মধ্যে কি থাকে, আপনি যখন স্ট্রিপ ঢোকান তখন হচ্ছে একটা কোড আসে যে 422 312। এখন আপনার যখন ওই 422 কোড আসবে, আপনি আপনার স্ট্রিপের সেই 422 কোডওয়ালা স্ট্রিপই আপনার ওটার ভিতরে ঢুকাইতে হবে। আপনি যদি অন্য কোনো স্ট্রিপ ঢোকান তাহলে সেটা ভুল ইনফরমেশন দেবে। তাহলে এখানে সেটা হচ্ছে ইমপ্রপার কোডিং। ডার্টি হ্যান্ড যদি থাকে, ডার্টি হ্যান্ডে সুগার কন্টামিনেশন হতে পারে। অল্টার হেমাটোক্রিট, নিউনেটের যদি অ্যানেমিয়া থাকে, পলিসাইথেমিয়া থাকে, তাহলে ফলস হাই বা লো থাকতে পারে। আর ইন্টারফেরিং সাবস্টেন্স যেমন ভিটামিন সি, ইউরিক অ্যাসিড, গ্যালাক্টোজ, অ্যাসিটামিনোফেন, লো পারফিউশন। একটা বাচ্চা শকে আছে, যদি একটা বাচ্চা শকে থাকে তাহলে তার পারফিউশন লো হবে। তাহলে আপনি যতই সুন্দর মতো ট্রিক করেন না কেন, কোনো ব্লাড নাও আসতে পারে। হাইপোথার্মিয়া হইলো সেম। এরপরে আসেন লাম্বার পাঞ্চার। তাহলে লাম্বার পাঞ্চার হচ্ছে আপনাদের জন্য ইনফিনিটি স্টার। প্রসিডিওর থেকে যদি একটা কোশ্চেন আসে, সেটা অবশ্যই লাম্বার পাঞ্চার থেকে আসবে। প্রসিডিওর থেকে যদি দুইটা কোশ্চেন আসে, তাহলে লাম্বার পাঞ্চার আর বোন ম্যারো থেকে আসবে। আর প্রসিডিওর থেকে যদি তিনটা কোশ্চেন আসে, তাহলে এরপরে বাকিগুলা থেকে আসবে। ঠিক আছে? তাহলে লাম্বার পাঞ্চারের নিডেল এর পার্ট আমাদের দরকার নাই। আমাদের দরকার হচ্ছে সাইট। আমরা কোন সাইটে লাম্বার পাঞ্চার করব? ইউজুয়ালি ডান ইন দা থার্ড ইন্টারভার্টিব্রাল স্পেস বিটুইন থার্ড এন্ড ফোর্থ ভার্টেব্রা। তাহলে আমাদের থার্ড এন্ড ফোর্থ ভার্টিব্রাতে এর ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে দিতে হবে। বড়দের ক্ষেত্রে আরেকটু উপরে দিতে পারি আমি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে 3 আর 4 এর মাঝখানে দিতে হয়। কেন? কারণ হচ্ছে আমাদের আহ আমরা যখন ইন্টারইউটেরিয়ান লাইফে ছিলাম, তখন আমাদের যে মেরুদণ্ড বা স্পাইনের পুরাটা অংশ জুড়েই হচ্ছে স্পাইনাল কর্ড ছিল। এটা 3 মাস, তার মানে ইন্টারইউটেরিয়ান 3 মাস বয়স যখন আমাদের। তারপরে যখন আমরা আস্তে আস্তে বড় হই, তখন কি হয় যে আমাদের যে স্পাইনের যে গ্রোথ, তার তুলনায় স্পাইনাল কর্ডের গ্রোথটা কম হয়। মানে স্পাইনের গ্রোথ বেশি হয়ে যায়, ভার্টিব্রার গ্রোথ বেশি হয়ে যায়, কিন্তু স্পাইনাল কর্ডের গ্রোথ হয় না। যার ফলে কি হয়, ভার্টিব্রা বড় হইতে থাকে কিন্তু স্পাইনাল কর্ড সে পরিমাণ বড় হইতে থাকে না। যার ফলে স্পাইনাল কর্ড আস্তে 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 উপরের দিকে উঠে যায়, মানে শর্টেনিং হয়ে যায় অ্যাকর্ডিং টু দা ভার্টিব্রা অনুযায়ী সেটা শর্ট হয়ে যায়। তো ভার্টিব্রা থেকে যখন শর্ট হয়ে যায়, তো যখন আমাদের এই যে আমরা যখন নিউনেট বা চিলড্রেন অবস্থায় থাকি, তখন এটা শর্টেনিং প্রসেসে থাকে। অ্যাডাল্ট পর্যন্ত সেটা শর্ট হয়ে আরো উপরে উঠে যায়। তাহলে নিউনেট আর চিলড্রেনদের ক্ষেত্রে এটা আরো নিচে থাকে। যেহেতু এটা আরো নিচে থাকে, সেহেতু আমাদের লাম্বার পাঞ্চারও অ্যাডাল্টের থেকে আরো নিচে করতে হবে। তাহলে ইউজুয়ালি ডান ইন থার্ড ইন্টারভার্টিব্রাল স্পেস। এখান থেকে বারবার প্রশ্ন আসে যে কি কি লেয়ার পাস করবে যদি আপনি লাম্বার পাঞ্চার করেন। তাহলে স্কিন, ফাসা, সাবকিউটেনাস ফ্যাট, সুপ্রা স্পাইনাল ligament, interspinous ligament, ligamentous flavum, epidural space and fat, dura mater, subdural space, and arachnoid matter. And arachnoid matter. তাহলে এখানে দেখেন আমি 4 নাম্বার অপশনটাতে দাগ দিছি, ইন্টার স্পাইনাস লিগামেন্ট। আপনারা দেখবেন, আপনারা যদি কোশ্চেন সলভ করে থাকেন, তাহলে দেখবেন যে প্রত্যেকবার কোশ্চেন এই ইন্টার স্পাইনাস লিগামেন্ট দিয়েই প্যাচ লাগায়।
দেখেন উপরেরটা সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, আপনার মনে হইতে পারে নিচেরটা হচ্ছে ইনফ্রাস্পাইনাস লিগামেন্ট, কিন্তু না, নিচেরটা হচ্ছে ইন্টারস্পাইনাস লিগামেন্ট। আপনার মনে হতে পারে নিচেরটা ইনফ্রা, না তাহলে ইন্ট্রা হয়তো, ইন্ট্রাও না, এটা দেখেন ইন্টার, ইন্টার স্পাইনাস লিগামেন্ট। তাহলে এই বানানটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে দেখেন 6 নম্বর পয়েন্টে একটা লেখা আছে যে এপিডুরাল অ্যানেস্থেসিয়া নিডল এখানেই বন্ধ হয়ে যায়। তাহলে এপিডুরালটা কখন বন্ধ হবে? ডুরার আগে। ঠিক আছে, এই ছোট্ট একটা চালাকি মনে রাখলেই হবে, ডুরার আগে বন্ধ হবে হচ্ছে এপিডুরাল, লিগামেন্টাম ফ্লাভাম, এরপরে হচ্ছে এপিডুরাল আর ডুরামেটাল। আচ্ছা, লিগামেন্টাম ফ্লাভাম সম্পর্কে যদি আপনাদের জানার দরকার নেই, তাও একটা মজার জিনিস বলি, যে আপনি যদি এলপি করেন, যারা হচ্ছে এলপি করছেন আগে বা যারা অ্যানেস্থেসিয়া দিছেন, তাদের দেখবেন বা যারা দিছেন তাদের থেকে শুনে নিতে পারেন যে যখন অ্যানেস্থেসিয়া নিডেলটা ঢোকানো হয়, তখন হচ্ছে একটা জায়গায় শুধু রেজিস্ট্যান্স থাকে, ওই রেজিস্ট্যান্সটা ঠেলে যখন আপনি ঢুকাই দেন, তারপরে সেখান থেকে ফ্লুইড আসে। তাহলে রেজিস্ট্যান্সটা ঠেলা দেন যখন, সেখানে একটা বাধা পায়। এই যে বাধা, এই বাধাটা হচ্ছে লিগামেন্টাম ফ্লাভামের জন্য। বিদেশে হচ্ছে লিগামেন্টাম ফ্লাভামকে বলা হয় হচ্ছে পপ। পপ মানে হচ্ছে যে যে আপনি ঢুকাইতে ঢুকাইতে টাস করে একটা আওয়াজ হলো, পপ করে ভিতরে ঢুকে গেল, তাহলে লিগামেন্টাম ফ্লাভামটা হবে হচ্ছে পপ। তাহলে আপনাকে যদি প্রশ্ন আসে এরকম যে রেজিস্ট্যান্স কোথায় ফিল হয়, তাহলে উত্তর হবে লিগামেন্টাম ফ্লাভা। আচ্ছা, তারপর হচ্ছে ডুরামেটারে যায়, সাব ডুরাল স্পেসে যায়, সাব অ্যারাকনয়েড মেটারে যায়। দেখেন সাব অ্যারাকনয়েড মেটার কিন্তু নাই, তাহলে সাব অ্যারাকনয়েড মেটার হবে না, অ্যারাকনয়েড মেটার পর্যন্ত আমরা যাব। আচ্ছা, ইন্ডিকেশন এগুলা মুখস্থ পড়া। ইন্ডিকেশনে মেনিনজাইটিস যদি থাকে, যেটা যে কোনো কজে হইতে পারে, টিউবারকুলার, পায়োজেনিক ভাইরাল, এনকেফালাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, এসিলি, এই জিনিসগুলো আমাদের কাছে একটু অ্যাটিপিক্যাল মনে হয়, যে মাল্টিপল স্ক্লেরোসিস, এসিলি, এগুলার কারণে আমি লাম্বার পাঞ্চার করব। তারপরে জিবিএস, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। আচ্ছা, আর হচ্ছে সিএনএস লিউকেমিয়া যদি হয়, মাইলোগ্রাফি বা সিস্টানোগ্রাফি করতে আমাদের এই লাম্বার পাঞ্চার প্রয়োজন। এখন এগুলা হচ্ছে তার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আর থেরাপিউটিক্যাল ক্রাইটেরিয়া কি? ইন্ট্রাথিক্যাল কেমোথেরাপি, লিউকেমিয়া, রিলিফ অফ দ্য সিউডোমোটো সেরেব্রি, আর হচ্ছে স্পাইনাল অ্যানেস্থেসিয়া, এটা তো আমরা জানি। আপনারা হচ্ছে যে সাব অ্যারাকনয়েড হেমোরেজ, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, একটু পরে আমরা আসতেছি সাব অ্যারাকনয়েড হেমোরেজের কাছে। কন্ট্রাইন্ডিকেশন কি? কখন? যখন হচ্ছে পেশেন্টের কনসাস লেভেল অল্টার থাকবে, মানে জিসিএস 8 এর কম থাকবে অথবা চেঞ্জ হচ্ছে এরকম, রেইজড ইন্ট্রাক্রিনাল প্রেসারের কোনো ফিচার থাকবে, যেমন ডিপ্লোপিয়া, অ্যাবনরমাল পিপুলারি রেসপন্স, পোস্চার উল্টাপাল্টা করতেছে বারবার, হার্ট রেট কম, বিপি বেশি, ইরেগুলার রেসপিরেশন, প্যাপিলোডিমা, এগুলা। তাহলে এই যে এখানে দেখেন রাইজ, সাইন অফ রেইজড ইন্ট্রাক্রিনাল প্রেসার। এখন আপনাদের যে উপরে নিয়ে যাই যে সাব অ্যারাকনয়েড হেমোরেজ, তা আপনার মনে হইতে পারে ভাই সাব অ্যারাকনয়েড হেমোরেজে হয়তো ইন্ট্রাক্রিনাল প্রেসার রেইজ হয়, কিন্তু না, সাব অ্যারাকনয়েড হেমোরেজে বরং ইন্ডিকেশন হচ্ছে এলপি করার, আর রেইজ ইন্ট্রাক্রিনাল প্রেসার হচ্ছে অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন এলপি করার। কিন্তু দেখেন এখানে লেখা আছে এ বালজিং ফন্টানালে ইজ দ্য অ্যাবসেন্ট ইন দ্য অ্যাবসেন্স অফ আদার সাইন অফ রেইজড আইসিপি ইজ নট এ কন্ট্রাইন্ডিকেশন টু এলপি। এটা কেন আসছে? এটা আসছে হচ্ছে আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে। প্র্যাকটিসে আমরা কি করি যে বাল স্পন্টানলি দেখলে মনে মনে করি যে আমরা হয়তো রেস্ট আইসিপি আছে, আমি ওকে করব না। তো রেস্ট আইসিপি বাল স্পন্টানারি থাকলেই যে রেস্ট আইসিপি হবে এরকম না। তাহলে বাল স্পন্টানারি থাকলে সেটা এলপির কন্ট্রাইন্ডিকেশন না, এক নাম্বার কথা। তাহলে এলপির করার ক্ষেত্রে আমাদের যদি কোনো একটা এক্সামিনেশন করতে হয়, তাহলে আমরা কি করব? আই এক্সামিনেশন করব। কি দেখার জন্য? প্যাপিলিডিমা দেখার জন্য। আচ্ছা, আর এসে রিলেটিভ কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, যে রিলেটিভ এর মধ্যে রিলেটিভ গুলো মনে রাখা তো দরকার নাই। সেপটিক শক, হেমোডাইনামিক কম্প্রোমাইজ, সিগনিফিকেন্ট রেসপিরেটরি কম্প্রোমাইজ। একটা বাচ্চার হুটহাট করে দম বন্ধ হয়ে যাচ্ছে, এখন আপনি তাকে এলপি প্রসিডিওর টেবিলে নিয়ে যেতে যেতে ধরেন আবার তার অ্যাপনিয়া হয়ে গেল, তাহলে এখানেও ঝামেলা আছে। ফোকাল নিউরোলজিক্যাল সিজার, খিঁচুনি হচ্ছে, খিঁচুনি করা অবস্থায় দেওয়া যাবে না। লাস্ট 30 মিনিটে খিঁচুনি হয়েছে, বা তার পিটি আয়নার প্লাটিলেট হচ্ছে 50,000-এর থেকে কম, আর আয়এনআর হচ্ছে 1.5 এর বেশি, অথবা অ্যান্টিকোয়াগুলেন্ট মেডিকেশন আছে উনি, এরকম বাচ্চা করা যাবে না। আর কমপ্লিকেশন কি হইতে পারে? কমপ্লিকেশন হচ্ছে হেডেক, হেমোরেজ, লোকাল পেইন, ইন্ট্রোডাকশন অফ দ্য ইনফেকশন, ব্রেন স্টেম হার্নিয়েশন,
অ্যান ইনজুরি টু দ্য ভার্টিব্রাল ডিস্ক। এর মধ্যে ব্রেনস্টেম হার্নিয়েশন, এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। ব্রেনস্টেম হার্নিয়েশন সবচেয়ে ডেঞ্জারাস। ইনজুরি যদি বলে, ইনজুরি কোথায় হবে, আমি যদি লাম্বার পাঞ্চার করি তাহলে কোথায় ইনজুরি হইতে পারে? ভার্টিব্রাল ডিস্কে ইনজুরি হইতে পারে, ভার্টিব্রাল ডিস্কে ইনজুরি হইতে পারে। আর মোস্ট কমন যদি বলে, এখানে একটা দ্বিমত আছে, হেডেক আর লোকাল পেন, এই দুইটার মধ্যে মোস্ট কমন হয়। ইউজুয়ালি হেডেক, মানে যার এলপি করা হয় তার একটু না একটু হেডেক হয়, কারণ ফ্লুইড যেহেতু ওই জায়গা থেকে সরে যাচ্ছে, আপনার ব্রেইনটা একটা পানির মধ্যে ভাসমান অবস্থায় ছিল, সেখান থেকে ফ্লুইডটা সরে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা হইতে পারে। আচ্ছা, কিছু এক্সট্রা ইনফরমেশন বাট ইম্পর্টেন্ট। সাইট অফ দ্য লাম্বার পাঞ্চার ইজ আইডেন্টিফাইড বাই দ্য ফোর্থ লাম্বার ভার্টিব্রা। আমি ফার্স্টে ফোর্থ লাম্বার ভার্টিব্রাকে দেখবো, তারপরে ফোর্থ লাম্বার ভার্টিব্রা দেখে থার্ড আর ফোর্থ এর মাঝখানের স্পেসটাকে চুজ করব। তাহলে ফোর্থ ভার্টিব্রা আমি কিভাবে বুঝবো? আমি তো ভার্টিব্রা কিভাবে গুনবো, কারণ আমি রিপস এর ক্ষেত্রে গুনতে পারতাম যে আমার ম্যানোব্রি স্টার্নি আর বডি অফ দ্য স্টারনামের যে জয়েন্ট, মানে স্টার্নাল অ্যাঙ্গেল থেকে আমি সেকেন্ড রিপ কাউন্ট করতে পারি। তাহলে এরকম একটা বনির ল্যান্ডমার্ক হচ্ছে এই যে আইলিয়াক ক্রেস্ট। আইলিয়াক ক্রেস্টে আর হচ্ছে ফোর্থ লাম্বার ভার্টিব্রা সেম প্লেনে আছে, এর জন্যই হচ্ছে ওখান থেকে আমরা ফোর্থ লাম্বার ভার্টিব্রা সিলেক্ট করব। তারপরে সেখান থেকে আইডিয়াল ইন্টার স্পেস হচ্ছে L3 L4 আর L4 L5, which is determined by drawing an imaginary line to the other. আচ্ছা, CSF will come out and required, দেখেন, হাফ সিসি থেকে 3 cc is sufficient, হাফ সিসি থেকে 3 cc is sufficient, এটা দাও আপনাদের মনে রাখতে হবে। আর যদি এসবি আসে, যদি হাফ 1 2 3 4, তাহলে ফোর তো আর হবে না, তাহলে হাফ থেকে তো সবই আছে ভাই, তাহলে কোনটা উত্তর দিব? 1 cc। সিএসএফ কতটুকু দরকার আমার এলপি করার পরে? 1 cc যদি এসবি আসে। আর এমসিকিউ তে তো আসলে হাফ ও ট্রু, ওয়ান ও ট্রু, টু ও ট্রু, থ্রি ও ট্রু, কারণ বইয়ে লেখা আছে হাফ টু 3 cc মে বি সাফিসিয়েন্ট। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বোন ম্যারো অ্যাসপিরেশন। বোন ম্যারো অ্যাসপিরেশনের মধ্যে দেখেন আপনাদের পার্ট অফ নিডল, এগুলো দরকার নাই, পার্ট অফ নিডল। সব জিনিসেরই হচ্ছে একটা ট্রকার থাকে আর একটা ক্যানুলা থাকে। আচ্ছা, আমাদের বোন ম্যারোর ইন্ডিকেশন ইম্পর্টেন্ট। বোন ম্যারো ইন্ডিকেশন ডায়াগনস্টিক হইতে পারে, থেরাপিউটিক হইতে পারে। ডায়াগনস্টিক কি আমরা জানি যে যে কোনো লিউকেমিয়া বা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নাই যদিও, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিউকেমিয়া, আইটিপি, নন হস্কিং লিম্ফোমা, মাইলো প্রলিফেরেটিভ ডিসঅর্ডার, মাল্টিপল মাইলোমা, এগুলোর ক্ষেত্রে আমরা দিতে পারি কালাজা, টিবি, পাইরেক্সিয়া আন্ডার পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, এটাও হইতে পারে। স্টোরেজ ডিজিজ, গাউচার ডিজিজ, নেমেন পিক ডিজিজ, এগুলাতে হইতে পারে। থেরাপিউটিকে হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। আচ্ছা, এখন সাইট অফ অ্যাসপিরেশন খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে রিপিটেডলি আসে। আপনারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবেন, দেখবেন রিপিটেডলি এই কোশ্চেনটা আসছে যে সাইট অফ অ্যাসপিরেশন কোনটা। চিলড্রেন বিলো 2 years অফ এজ, 2 years এর ছোট যারা, তাদেরকে আমরা হচ্ছে দ্য সাইট হচ্ছে আপার থার্ড অফ দ্য মিডিয়াল এসপেক্ট অফ দ্য শ্যাফট অফ দ্য টিবিয়া, শ্যাফট অফ দ্য টিবিয়া অর মিডিয়াল এসপেক্ট অফ দ্য আপার এন্ড অফ দ্য টিবিয়া, মানে আমরা টিবিয়াতে নিব, টিপিআর হচ্ছে লোয়ার এন্ড, সরি আপার এন্ডে, মিডিয়াল এসপেক্টে। তাহলে আমরা আপার থার্ড অফ দ্য মিডিয়াল এসপেক্ট অফ দ্য শ্যাফট অফ দ্য টিবিয়া অর মিডিয়াল এসপেক্ট অফ দ্য আপার এন্ড অফ দ্য টিবিয়া, যেটাই পরীক্ষাতে আসে সেভাবেই আমরা লিখবো। মনে রাখবেন যে টিবিয়ার উপরে, ঠিক আছে, টিবিয়ার উপরের পোর্শন যদি এরকম থাকে মিডিয়াল এন্ড নাকি ল্যাটারাল পার্ট না মিডিয়াল পার্ট, তাহলে উত্তর হবে মিডিয়াল পার্ট, ভেতরের অংশ। আর ফর 2 years old child, 2 years old child, above 2 years old child, the preferred site is iliac crest, এটা হচ্ছে posterior iliac crest। তাহলে এখানে posterior iliac crest হবে আপনার অ্যান্সার। এখানে দেখেন লেখা আছে ইট ইজ ডান অন এ পয়েন্ট অফ 1 centimeter বিলো দ্য iliac crest, about 1 to 2 centimeter to the posterior or mid axillary line। আচ্ছা, এই জায়গার মধ্যে
দেখেন আর কি কি সাইট আছে, আর ম্যানোব্রেস টার্নি আছে, তার হচ্ছে স্পাইনাস প্রসেস অফ দ্য ভার্টিব্রা আছে। এখন ম্যানোব্রেস সরি, ম্যানোব্রেস টার্নি থেকে বিগত সালে প্রশ্ন আসছে। কি প্রশ্ন আসছে? জুলাই 2024 প্রশ্ন আসছে যে আমাদের ম্যানোব্রেস টার্নিতে লাম্বার পাঞ্চার করব কিনা, বা ম্যানোব্রেস টার্নিতে লাম্বার পাঞ্চার করলে কি সাইড ইফেক্ট হতে পারে। দেখেন, ম্যানোব্রেস টার্নিতে লাম্বার পাঞ্চার করার ক্ষেত্রে একটাই সাইড ইফেক্ট, সেটা হচ্ছে ম্যানোব্রেস টার্নের ঠিক পিছনে দুই ধরনের রিলেশন। ম্যানোব্রেস টার্নের লোয়ার পোর্শনে থাকে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা পোস্টেরিয়র পাশে, পোস্টেরিয়র লোয়ার পোর্শনে থাকে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, আর উপরের দিকে থাকে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টার যে তিনটা ব্রাঞ্চ, সে তিনটা ব্রাঞ্চ। তাহলে আপনার ম্যানোব্রেস টার্নে যদি ওভার পাঞ্চার হয়ে যায়, তাহলে কি সেটা গিয়ে আর্চ অফ অ্যাওর্টাকে ড্যামেজ করবে, আর সেখান থেকে লাইফ থ্রেটেনিং ব্লিডিং হবে। তো আপনার পরীক্ষাতে এটাই আসছিল যে ম্যানোব্রেস টার্নি করলে কোন স্ট্রাকচার ড্যামেজ হতে পারে বোন ম্যারো অ্যাসপিরেশনের সময়। উত্তর হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। আর একটা জিনিস দেখেন তো, যেটা আমি আমি যখন পার্সোনালি প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ এই জিনিসটা আবিদ হোসেন মোল্লা স্যারের বই লেখা আছে এভাবে, যে লেস দেন 2 ইয়ার্স আর মোর দেন 2 ইয়ার্স। এখন একটা বাচ্চা যদি 2 বছরই হয়, তাহলে তাকে আমি কি হিসাবে কাউন্ট করব? 2 বছর যদি হয়, যে লিখলো যে 2 ইয়ার্স ওল্ড বয় প্রেজেন্টেড উইথ এ ফিচার অফ লিউকেমিয়া, নাও ইউ হ্যাভ টু ডু বোন ম্যারো অ্যাসপিরেশন, হোয়াট উইল বি ইয়োর প্রেফারেবল সাইট। অপশন দিয়ে দিল 5টা, তাহলে আমি কোনটা দিব ভাইয়া? চিলড্রেন বিলো 2 ইয়ার্স না চিলড্রেন অ্যাবভ 2 ইয়ার্স? তাহলে এখানে উত্তর হবে চিলড্রেন অ্যাবভ 2 ইয়ার্স। যেটা এখানে আপনারা খাতার মধ্যে লিখে রাখবেন, ইকুয়াল অর মোর দেন। স্যারের বইয়ে এবারও এভাবেই আসছে, এমনকি এমআর খান স্যারের বইও এইভাবে লেখা আছে। তার মানে ওইভাবে স্পেসিফিকলি 2 বছর কোথাও লেখা নাই, কিন্তু একটা জিনিস ইমাজিন করেন যে 2 বছর, 2 বছর যার হয়েছে, তার অবশ্যই 1 বছর 11 মাস 29 দিন হয় নাই। যে 1 বছর 11 মাস 29 দিন, সে 2 বছরের কম। এরপরে যখন 2 বছর হয়ে গেছে, মানে 30 দিন যখন হয়ে গেছে, তখন হচ্ছে সে 2 বছরের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। তাহলে এইটা হচ্ছে, যদি 2 বছর আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, তাহলে আপনারা দিবেন হচ্ছে যে ইলিয়াক ক্রেস্ট, এটা। আচ্ছা, এখন হচ্ছে বোন ম্যারোর কন্ট্রাইন্ডিকেশন কি? বোন ম্যারোর কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে আমাদের লোকাল স্কিন ইনফেকশন হইতে পারে, লোকাল স্কিন ইনফেকশন হইতে পারে, আম, সেখান থেকে ইনফেকশন ওইখানে যাইতে পারে। হিমোফেলিয়া আর থ্রম্বোসাইটোপেনিয়া, এটা একটা ভালো ইন্ডিকেশন, আমার কন্ট্রা ইন্ডিকেশন ফর বোন ম্যারো। আর বোন ম্যারো ডিজিজ যদি হয় অস্ট্রিওমাইলাইটিস, অস্ট্রিওজেনেসিস ইমপারফেক্টা, আপনি বোন ফুটা করতে গিয়ে বোন ভেঙে গেল, তাহলে হবে না। আর অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করতেছেন, ওয়ারফারিন, হ্যাপারিন, এগুলা ইউজ করা অবস্থায় করা যাবে না। কমপ্লিকেশন কি হইতে পারে? দেখেন, বোন ম্যারো অ্যাসপিরেশনের সময় এই যে হেমোরেজ হয়ে যেতে পারে, একটু আগে আমরা আলোচনা করলাম, হেমোরেজ হইতে পারে, বেসোভেগাল শক হইতে পারে, লোকাল সাকশন পেইন হয়, ইন্ট্রোডাকশন অফ দ্য ইনফেকশন, এই যে আপনার লোকাল স্কিন ইনফেকশনে যে অর্গানিজমটা ছিল, সেটা গিয়ে অস্ট্রিওমাইলাইটিস করতে পারে। অস্ট্রিওমাইলাইটিসের একটা কিন্তু কমন অর্গানিজম হচ্ছে স্টাফিলোকক্কাস অরিয়াস। আর এই স্টাফিলোকক্কাস অরিয়াস থাকে কই? আমাদের স্কিনে থাকে। তাহলে এই স্কিন থেকেই বোনসে চলে যায়, পরে অস্ট্রিওমাইলাইটিস করে, হেমোরেজ হয়, ওভার পাঞ্চার যদি হয়, এই যে গ্রেট ভেসেল ড্যামেজ হয়। এই ছোট্ট ইনফরমেশন থেকেই আমাদের প্রশ্ন আসছিল যে আসলে কোন গ্রেট ভেসেলটা ড্যামেজ। যেখানে লেখা আছে যে এক্সট্রা ইম্পর্টেন্ট, sternal puncture in the manubrium is dangerous in children because this major vessel like arch of aorta lies immediately posterior. তারপর হচ্ছে ভেনি পাঞ্চার। ভেনি পাঞ্চার মানে হচ্ছে আপনার ভেইন থেকে আমি ব্লাড নিব, সেটা কোন জায়গা থেকে নিব। তাহলে ভেনি পাঞ্চারের মধ্যে ফার্স্টের লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে antecubital vein is the best vein for purpose of venipuncture in children even in neonate. তাহলে আপনার যদি ভেনি পাঞ্চার নিয়ে প্রশ্ন আসে, তাহলে আপনি অ্যান্টি কিউবিটাল ভেইন বা মিডিয়ান কিউবিটাল ভেইন যেটা আছে সেইটা অ্যান্সার দিবেন। আর কি কি ভেইন আছে যেটার মধ্যে আমরা ভেনি পাঞ্চার করতে পারি? ফিমোরাল ভেইন আছে, এক্সটার্নাল জুগুলার ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন, সাবক্লাভিয়ান ভেইন, এইসব ভেইন দিয়ে আমরা ভেনি পাঞ্চার করতে পারি। আমরা এই যখন
অ্যানাটমি পড়ছি তখন হচ্ছে আমরা মিডিয়ান কিউবিটাল ভেনকে কেন ভেনিপাচারের জন্য গুরুত্বপূর্ণ এই জিনিসটা পড়ছিলাম। এরকম ছিল যে এইটা হচ্ছে গুড অ্যাঙ্কর থাকে মানে এটা হচ্ছে এইচ শেপের একটা ভেইন। এইচ শেপের যে মাঝখানে দাগ থাকে, আপনি যখন এইচ লিখবেন, হাউসের এইচ, এইচ এর মাঝখানের যে কাঁটাটা থাকে, এই কাঁটাটাই হচ্ছে আপনার মিডল কিউবিটাল ভেইন। তার মানে এর ডান পাশে বাম পাশে দুইটা বড় বড় ভেইন থাকে, তাহলে এটা ওয়েল অ্যাঙ্কর থাকে আর এটা ওয়েল সাপোর্টেড থাকে। এর নিচেই হচ্ছে আপনার অ্যাপেনিউরিসিস থাকে, যার ফলে আপনি ওই ভেইনটা স্টেবল থাকে আর আপনি সহজে ইজিলি পাঞ্চার করতে পারেন। এবার আসেন লিভার বায়োপসি। লিভার বায়োপসি থেকে আমাদের প্রথম প্রশ্ন আসে যে লিভার বায়োপসিতে কেন আমি করব লিভার বায়োপসি। তাহলে অ্যাকুট অর ক্রনিক লিভার ডিজিজ, এক কথায় শেষ, তাহলে আমি লিভার বায়োপসি করতে পারবো। তো এইখান থেকে জাস্ট মুখস্থ পড়া, নিউনেটাল কোলেস্টেসিস, ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস, মেটাবলিক লিভার ডিজিজ, তারপরে আনডিফাইন্ড হাইপারটেনশন, তারপরে দেখেন অ্যানালাইসিস অফ দ্য স্টোর ম্যাটেরিয়াল লাইক আয়রন, কপার এন্ড স্পেসিফিক মেটাবোলাইটস। এটা কেন দাগাইলাম, কারণ কপার আমরা কই দেখি, ওই যে উইলসন ডিজিজের ক্ষেত্রে দেখি। আয়রন আমরা কই দেখি, হেমোসিডারোসিসের ক্ষেত্রে আমরা আয়রন দেখি অনেক সময়। ওই যে থ্যালাসেমিয়ার বাচ্চা অনেক ব্লাড দিতে যে আয়রন জমা হয়ে যায়, ওইটা আমরা দেখতে পারি। কিন্তু মেনলি হচ্ছে লিভার বায়োপসিটা আমরা উইলসন ডিজিজের ক্ষেত্রে কপার দেখতে ইউজ করি। এখন হচ্ছে রেনাল বা লিভার বায়োপসি যখন আমি করব, তখন লিভার বায়োপসির কিছু প্রি রিকুইজিশন লাগবে। ওই যে আমরা সার্জারি ওয়ার্ডে পাকো করতাম যে প্রি অ্যানেস্থেটিক চেকআপ, তাহলে এই বায়োপসি করার আগে কিছু রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্ট গুলো আপনি জানেন যে অ্যাবনর্মাল ব্লিডিং এর কোনো হিস্ট্রি আছে কিনা এটা আমি জেনে নিব, রোগীর ব্লাড গ্রুপ কি এটা আমি জেনে নিব, কারণ লিভার তো অনেক ভাস্কুলার একটা অর্গান। এই ভাস্কুলার অর্গানে আপনি বায়োপসি নিতেছেন, এখান থেকে হিউজ ব্লিডিং হইতেই পারে। তাহলে এই জিনিসটা আপনি কালেক্ট করবেন যে পেশেন্টের ব্লাড গ্রুপ আপনি জানেন কিনা। ব্লাড গ্রুপ জানেন, কিন্তু ট্রান্সফিউশন দিতে পারবেন কিনা আপনি, এই ট্রান্সফিউশন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে কিনা। এরপরে দেখেন তিনটা লাল কালি দিয়ে দাগ দেওয়া। এই তিনটা লাল কালি দাগ দেওয়া, এই তিনটা এইভাবেই পরীক্ষাতে আসে যে হিমোগ্লোবিন 10-এর উপরে থাকতে হবে, প্লাটিলেট কাউন্ট হয় 80,000 অথবা 80,000-এর উপরে হইতে হবে, প্রথম বিন টাইম প্রলং বাই লেস দেন 3 or equal 3 সেকেন্ড is compared to control। তাহলে 3 সেকেন্ড বা 3 সেকেন্ডের কম একটু প্রলঙ্গেশন হওয়া যাবে, এর থেকে বেশি প্রলঙ্গেশন হওয়া যাবে না। 3 এর কম হইতে হবে, কম্পেয়ার টু কন্ট্রোল হবে। আচ্ছা, এরপর হচ্ছে ব্লিডিং টাইম হ্যাজ বিন চেকড ইফ ড্রাগ এফেক্টেড প্লাটেলেট ফাংশন, আর হচ্ছে এসবিএস এজি ইজ নেগেটিভ। এসবিএস এজি নেগেটিভ থাকতে হবে। কেন? কারণ এসবিএস এজি যদি পজিটিভ হয়, তাহলে তার সেখান থেকে ক্রনিক লিভার ডিজিজ, লিভার সিরোসিস এগুলো হওয়ার পসিবিলিটি থাকে। তাহলে সেখান থেকে আপনার, আপনি এমনি লিভার যদি নষ্ট করে দেন, তার উপর আবার লিভার সিরোসিস এর একটা পসিবিলিটি থাকলে, তাহলে আপনার এই বায়োপসিটা ফেল হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, যে বায়োপসি করবে তার তো নিডল ইনজুরি হইতে পারে। সার্জিক্যাল যেহেতু একটা, এটা হচ্ছে প্রসিডিওর, তাহলে এই জায়গায় নিডল ইনজুরি হওয়ার কারণে তারও এসবিএস এজি পজিটিভ হয়ে যেতে পারে। তাহলে ওই পেশেন্টের এসবিএস এজি নেগেটিভ থাকতে হবে। প্রসিডিওর কি, প্রসিডিওরে এক গাদি কথাবার্তা, আমি কথাবার্তাতে যাব না, শুধু আপনারা দেখেন যে কোন ইন্টারকোস্টাল স্পেসে আমি প্রবেশ করাবো। The skin usually 10th intercostal space. 10th intercostal space is cleaned with spirit, wrapped and locally anesthetized. এগুলা হচ্ছে আমাদের পেডিয়াট্রিক্স বইয়ের মধ্যে লেখা যেগুলা, সেগুলাই আমি আর কি আপনাদের জন্য আজকে নিয়ে আসছি, যে সাধারণত কোন কোন ইন্টারকোস্টাল স্পেসে আমরা ইউজ করতে পারি। দেখেন, the point of maximum dullness to percussion at full expiration in the right maxillary line in the 8th to 10th intercostal space. স্মার্ট। তাহলে আপনার যদি এমসিকিউ আসে, তাহলে আপনার 8 to 10th, এই 8, 9, 10 এই তিনটা ইন্টারকোস্টাল স্পেস কে আপনি মার্ক করতে পারেন। ফুল এক্সপাইরেশন, দ্য পয়েন্ট অফ ম্যাক্সিমাম ডালনেস টু পারকাশন এট ফুল এক্সপাইরেশন ইন দ্য রাইট ম্যাক্সিলারি লাইন। লেফট কেন হবে না? কারণ লেফট সাইডে তো কি লিভার নাই,
রাইট সাইডে লিভার আছে, এই জন্য রাইট মিড ম্যাক্সিলারি লাইন বরাবর আপনার টানতে হবে। তাহলে বুঝলেন আমাদের রাস্তা হচ্ছে 8, 9, 10 তিনটা, কিন্তু আমরা সাধারণত ইউজুয়ালি কোথায় করি 10, ইউজুয়ালি 10 তিনটা কোশ্চেন স্পেসে করা হয়। কন্ট্রাইন্ডিকেশন কি? কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে প্রলং পিটি আয়নার যদি থাকে, তাহলে প্রলং পিটি আয়নার মানে কি, তার লিভারের সিনথেটিক ফাংশন নষ্ট, আর আপনি যে বায়োপসি করবেন সেখান থেকে যে ব্লিডিং হবে, ব্লিডিং বন্ধ হইতে দেরি হবে। থ্রম্বোসাইটোপেনিয়াও সেম, suspicions of any vascular, cystic or infectious lesion in the path of needle আর সিভিয়ার অ্যাসাইটিস যদি থাকে তাহলে। কমপ্লিকেশন কি? ওই হেমোরেজ, হেমাটোমা, আর্টেরিওভেনাস ফিস্টুলা, নিউমোথোরাক্স এগুলো হইতে পারে। এই নিউমোথোরাক্স যাতে না হয়, এই নিউমোথোরাক্স যাতে না হয় সেজন্য আমরা ফুল এক্সপাইরেশনের সময় আমরা নিডেলটা ঢুকাবো। আমরা যখন ইন্সপাইরেশন নেই তখন আমাদের লাংস কি হয়, ফুলে যায়, ফুলে অনেক বড় হয়ে যায়, বড় হয়ে যায় যখন সেটা আরো নিচের দিকে নেমে আসে। কিন্তু যখন আমি এক্সপাইরেশন নেই তখন আমাদের লাংস বাতাস ছেড়ে দেয়, সে ছোট হয়ে যায়, উপরের দিকে উঠে যায়। তখন হচ্ছে লাংস যেহেতু ছোট অবস্থায় থাকে সেহেতু আমরা মিড এক্সিলারি লাইন বরাবর আমি এটা কালেকশন করতে পারি। এরপর আসেন রেনাল বায়োপসি বা কিডনি বায়োপসি। আপনারা ক্লিনিক্যাল ক্লাস তো মোটামুটি সবার শেষ, আর যাদেরও বাকি আছে অল্প কিছু হয়তো বাকি আছে। ক্লিনিক্যাল ক্লাস যারা পড়ছেন, যারা রেনাল সিস্টেম পড়ছেন, তারা নেফ্রোটিক সিনড্রোম তো পড়ছেনই অবশ্যই। নেফ্রোটিক সিনড্রোমে আবিদ হোসেন মোল্লা স্যারের বইয়ে একটা সুন্দর বক্স আছে যে ইন্ডিকেশন অফ রেনাল বায়োপসি ইন নেফ্রোটিক সিনড্রোম। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। যারা দেখেন এখানেও ওই জিনিসটা লেখা আছে, ইন্ডিকেশন আমার কখন, ইন কেস অফ নেফ্রোটিক সিনড্রোম যদি 1 বছরের আগেই তার অনসেট হয় বা 12 বছরের পরে তার অনসেট হয়, তাহলে আমার নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে বায়োপসি করতে হবে। গ্রস অর মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, নেফ্রোটিক সিনড্রোম কিন্তু তার হেমাচুরিয়া আছে। নেফ্রোটিক সিনড্রোম কিন্তু তার হাইপারটেনশন আছে, নেফ্রোটিক সিনড্রোমে কিন্তু হাইপারটেনশন থাকে না। নেফ্রোটিক সিনড্রোম কিন্তু তার সিরাম C3 লেভেল লো, ইম্পেয়ার্ড রেনাল ফাংশন, স্টেরয়েড রেজিস্ট্যান্স, আর হচ্ছে বিফোর অ্যান্ড 1 ইয়ার আফটার সাইক্লোস্পোরিন থেরাপি। এটা অবশ্য ফলো করা হয় না তেমন একটা, সাইক্লোস্পোরিন থেরাপির আগে এবং পরে রেনাল বায়োপসি করতে হবে, কারণ সাইক্লোস্পোরিন রেনাল টক্সিক হইতে পারে। এখন গ্লোমেরোনেফ্রাইটিস, এখন গ্লোমেরোনেফ্রাইটিস এজিএন, এখন এজিএন এর ক্ষেত্রে কখন আমরা দেখবো এজিএন উইথ প্রেজেন্টেড উইথ অ্যাকুট রেনাল ফেইলিওর, যে বাচ্চার ইউরিন কমে গেছে না, ইউরিন বরং বন্ধ হয়ে গেছে, ইউরিনেশন। এখন গ্লোমেরোনেফ্রাইটিস উইথ নেফ্রোটিক সিনড্রোম, মানে গ্লোমেরোনেফ্রাইটিসের মেন ক্রাইটেরিয়া কি? মেন ক্রাইটেরিয়া হচ্ছে ইউরিনে হচ্ছে আরবিসি কাজ থাকবে, তাহলে ইউরিনে আরবিসি কাজও আছে, আবার তার প্রোটিন লেভেলও কমে যাচ্ছে, তাহলে এখন গ্লোমেরোনেফ্রাইটিস উইথ নেফ্রোটিক সিনড্রোম। তারপরে অ্যাবসেন্ট অফ এভিডেন্স অফ দ্য স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন, পিএসজিএন না, এরকম যদি নেফ্রোটিক সিনড্রোম হয়, C3 লেভেল যদি নর্মাল থাকে নেফ্রোটিক সিনড্রোমের মতো, পারসিস্টেন্ট হ্যামাচুরিয়া, প্রোটিনিউরিয়া, ইম্পেয়ার্ড রেনাল ফাংশন and or low C3 for more than 2 months। এখন হচ্ছে প্রসিডিওরে আমাদের আবার সাইড করতে হবে। কোন সাইডে আমরা করব? আমরা করব হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ দা লোয়ার পোলকে সাইট হিসেবে কালেক্ট করব, ল্যাটারাল বর্ডার অফ দা লোয়ার। কিডনি লোকেট কিভাবে করব? এটা ইউজুয়ালি সবচেয়ে প্রেফার্ড হচ্ছে আল্ট্রাসোনো গাইডেড রেনাল বায়োপসি করা। তাহলে আল্ট্রাসোনো গাইডেড রেনাল বায়োপসি আমরা কখন করি? ইম্পেয়ার্ড রেনাল ফাংশন যদি হয়, তাহলে যে ইম্পেয়ার্ড রেনাল ফাংশন আমি যাতে ভুল ঠুস করে আবার ইউরেটার ফুটা করে না দেই, ঠুস করে পেলভিস ফুটা করে না দেই, তাহলে এই ক্ষেত্রে আমাদের আল্ট্রাসোনো গাইডেডটা করা সেফ। ব্লাইন্ড বায়োপসি ইউজিং এক্স-রে or IVU is now in modern imaging, superseded by the modern imaging। এগুলো এখন আর মডার্ন ইমেজিং দ্বারা এগুলা রিপ্লেস হয়ে গেছে। চয়েস অফ নিডেল হচ্ছে ট্রু কাট নিডেল আমরা ইউজ করব, চাইলে আমরা ডায়াজেপাম দ্বারা সিডেশন করতে পারি। এখন
আমার বনি ল্যান্ডমার্ক কোনটা? বনি ল্যান্ডমার্ক হচ্ছে ডরসাল প্রসেস অফ দ্য লাম্বার স্পাইন অ্যান্ড লোয়ার বর্ডার অফ দ্য 12 ফিব। ডরসাল স্পাইন, ডরসাল প্রসেস অফ দ্য লাম্বার স্পাইন অ্যান্ড লোয়ার বর্ডার অফ দ্য 12 ফিব, এটা আমি সাজেস্ট করবো। আর বায়োপসি সাইট হচ্ছে 2 সেন্টিমিটার বিলো দ্য লোয়ার বর্ডার অফ দ্য রিবস। যে 12 ফিবের লোয়ার বর্ডারে 2 সেন্টিমিটার বিলো হবে। আর মেজারমেন্ট করবো হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। ল্যাটারাল, এটা তো আমরা দেখলাম, এই ল্যাটারাল বর্ডার অফ দ্য লোয়ার পোলকে টার্গেট করবো। নিডেল আমরা ট্রু কাট বাদে আর দেখেন বিম সিলভারম্যান আছে, আর বায়োপসি গান দিয়েও করতে পারি। কমপ্লিকেশনের মধ্যে দেখেন প্রথমটা আমি একটু লাল কালিতে দাগাইছি, মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া। মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া অলমোস্ট অল পেশেন্ট। তাহলে আপনার যদি একটা প্রশ্ন এরকম আসে, আমাদের তো ইথিক্স থেকে প্রশ্ন আসে, আর ইথিক্স থেকে কাউন্সিলিং এ চলে যায়, যে একটা বাচ্চা তার রেনাল বায়োপসি করা হয়েছে, এখন আমি আহ বাচ্চার গার্জিয়ানকে রেনাল বায়োপসির কমপ্লিকেশন সম্পর্কে কাউন্সিলিং করব। এখন কোনটার ব্যাপারে আমি তাকে অবশ্যই কাউন্সিলিং, সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, মানে বাচ্চার ব্লিডিং হইতে পারে, এ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তাহলে রেনাল বায়োপসি যদি আপনি করেন, মোস্ট কমন কমপ্লিকেশন হচ্ছে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া। মাইক্রোস্কোপিক মানে অল্প, ম্যাক্রোস্কোপিক মানে হিউজ হেমাচুরিয়া। পেরিনেয়াল হেমাটোমা হইতে পারে। আর আদার কমপ্লিকেশন নিউমোথোরাক্স একই জিনিস, যেহেতু রিপসের নিচ দিয়ে ঢুকাচ্ছেন ওই জায়গায় লাংসটাও যেতে পারে। ল্যাসারেশন অফ দ্য লিভার, স্প্লিন, আর্টারি এন্ড বাউল। আচ্ছা, এই জায়গা থেকে এই প্রশ্নটা আসে পরীক্ষাতে, যে স্ট্রাকচার প্রাইসড ডিউরিং দ্য কিডনি বায়োপসি। কিডনি বায়োপসির সময় কোন কোন স্ট্রাকচার ক্রস করে? তাহলে দেখেন ফার্স্টে স্কিন আর সাবকিউটেনাস ফাসা থাকবে, এইগুলা তো থাকবেই। তারপর হচ্ছে পোস্টিরিয়র লেয়ার অফ দা থোরাকোলাম্বার ফাসা। পোস্টিরিয়র লেয়ার অফ দা থোরাকোলাম্বার ফাসা, তারপরে হচ্ছে ইরেক্টর স্পাইন মাসেল। এরপরে আপনার আরো দুইটা লিখেন, যে ইরেক্টর স্পাইনাল মাসেলের পরে হচ্ছে মিডল লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসা, তারপর হচ্ছে কোয়াড্রাটাস লাম্বারাস মাসেল, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার অফ দা থোরাকোলাম্বার ফাসা। তাহলে পোস্টেরিয়র, মিডল আর অ্যান্টেরিয়র, এই যে তিনটা লেয়ার, এই তিনটা লেয়ারের মাঝখানে দুইটা মাসেল থাকে, একটা হচ্ছে ইরেক্টর স্পাইন মাসেল আর একটা হচ্ছে কোয়াড্রাটাস লাম্বারাম মাসেল। আপনারা চিন্তা করেন, আপনার তিনটা আঙ্গুলের দিকে তাকান, আপনার তিনটা আঙ্গুল যদি আপনি 3 সাইন করেন, তাহলে তিনটা আঙ্গুলের মাঝখানে দুইটা স্পেস আছে, এই দুইটা স্পেসে দুইটা মাসেল থাকে, ইরেক্টর স্পাইন আর কোয়াড্রাটাস লাম্বারাম। তারপর হচ্ছে প্যারানেফ্রিক ফ্যাট, তারপরে তারপরে হচ্ছে প্যারানেফ্রিক ফ্যাট, তারপর রেনাল ফাসা বা হচ্ছে ফলস ক্যাপসুল, তারপরে পেরিনেফ্রিক ফ্যাট, তারপর রেনাল ক্যাপসুল, তারপর কিডনি। এখান থেকে আমরা বায়োপসি কালেকশন। তাহলে এখানে স্কিন, সাবকিউটেনাস টিস্যু, পোস্টেরিয়র লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসা, ইরেক্টর স্পাইনাস মাসেল, তারপরে হচ্ছে মিডল লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসা, তারপরে কোয়াড্রাটাস লাম্বারাস মাসেল, তারপরে অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসা, তারপরে প্যারানেফ্রিক ফ্যাট, তারপরে ফলস ক্যাপসুল, তারপরে পেরিনেফ্রিক ফ্যাট, তারপরে রেনাল ক্যাপসুল, তারপরে হচ্ছে কর্টেক্স। অ্যাবডোমিনাল প্যারাসেন্টেসিস নট সো ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের সিলেবাসে আছে, আমাদের পড়তে হবে। অ্যাবডোমিনাল প্যারাসেন্টেসিস এর ইন্ডিকেশন কি, যে অ্যাসাইটিস এর ইটিওলজি কি সেটা জানার জন্য, আর পেরিটোনাইটিস আছে কিনা এটাও জানার জন্য। থেরাপিউটিক কি, যে অ্যাসাইটিস ফ্লুইডটাকে আমি কমানোর জন্য, রেসপিরেটরি কম্প্রোমাইজ মানে রেসপিরেশনকে অ্যাসাইটিস ফ্লুইড, পেট বড় হয়ে গেলে কি কি করবে, ডায়াফ্রামকে ঠেলে লাংসকে এক্সপ্যান্ড হইতে দিবে না, তখন হচ্ছে আপনার রেসপিরেটরি কম্প্রোমাইজ হতে পারে, সেটার থেকে বাঁচার জন্য। তারপর প্রসিডিউরের মধ্যে হচ্ছে, প্রসিডিউরের মধ্যে আমাদের যেসব জিনিস খেয়াল রাখতে হবে, সাইট সিলেকশনে দেখেন, lower quadrant on either side or midline halfway between the umbilicus and pubis symphysis. umbilicus এবং pubis symphysis এর মিডলাইন বরাবর আমরা নিব। এই জায়গায় আমরা ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলকে অ্যাভয়েড করব। আর লেফট লোয়ার কোয়াড্রান্ট ইজ প্রিফার্ড ইন ক্রিটিক্যালি ইল চাইল্ড, রাইট সাইড মে হ্যাভ
সিকাল ডিস্টেনশন, তাহলে রাইট সাইডে আমরা না করে লেফট সাইডে। তাহলে দেখেন আপনার এসবি এর জন্য প্রশ্ন চলে আসলো যে আমি কোন কোয়াড্রেন্টে করব, লেফট সাইডের কোয়াড্রেন্টে করব। এরপরে হচ্ছে আমাদের ফ্লুইড কালেকশনের মধ্যে অ্যাসপাইরেট পাবে হচ্ছে 10 to 15 ml ফর স্টাডিজ। আমরা 10 to 15 ml পর্যন্ত নিব। আর বেশিও নিতে পারি, সেক্ষেত্রে রেসপিরেটরি ডিস্ট্রেসকে রিলিফ করার জন্য, কিন্তু বেশি বেশি নেওয়া যাবে না, কারণ বেশি নিয়ে নিলে আবার হাইপোটেনশন হয়ে যেতে পারে। বেশি ফ্লুইড একবারে বডি থেকে চলে যেতে যায়, কমপ্লিকেশন আছে। দেখেন কমপ্লিকেশনে হেমোরেজ আছে, ফ্লুইড লিক আছে, যে হাইপোটেনশন আছে ইফ লার্জ ভলিউম ইজ রিমুভড, ইন্টেস্টিনাল এন্ড ব্লাডার পারফোরেশন। এই জিনিসটা তো আমরা মনে করেন আমরা যারা মেডিসিন ওয়ার্ডে অ্যানালিসিস করছি তাদের সবারই একটা ভয় থাকতো যে এত বড় একটা নিডেল পেটের ভিতরে ঢুকাবো, এই বুঝি ফুটা হয়ে গেল, এই বুঝি ইন্টেস্টাইন ফুটা করে দিলাম। কিন্তু উম আমার দেখা মতে কোনোদিনও ফুটা হয়নি। তাহলে ইন্টেস্টাইনাল বা ব্লাডার পারফোরেশনের একটা কমপ্লিকেশন থাকে। থোরাকোসেন্টিসিস, থোরাকোসেন্টিসিসের মধ্যে দেখেন ইন্ডিকেশন এন্ড ডায়াগনোসিস। ডায়াগনোসিস হচ্ছে প্লুরাল এফিউশন যদি থাকে, এমপাইমা যদি থাকে, সেখান থেকে আমি কালচারে পাঠাতে পারি। এখান থেকে আবার টিবির ক্ষেত্রে প্রলিফিউশন যদি টিবি কজ কিনা এটা জানার জন্য আমি পাঠাতে পারি। আর থেরাপিউটিক হচ্ছে সেম কাজ, যে যে ভেন্টিলেটরি যে ফাংশন আছে সেটাকে কম্প্রোমাইজ যাতে না করে এর জন্য প্লুরাল ফিডকে আমি সরাই দিব। প্রি প্রসিডিওর এক্স-রে টু দ্য লোকেট ইফিউশন। প্লুরাল স্পেস নর্মালি কন্টেন 15 ml এর থেকে কম ফ্লুইড থাকে প্লুরাল স্পেস। তাইলে আমাদের যেহেতু 15 ml এর থেকেও কম ফ্লুইড থাকে, আমি যদি যে কোনো সাইটেই ঢুকাই দিই তাহলে সেখানে আমরা ফ্লুইড পাবো না। তাহলে আমাদের পাইতে হবে মোস্ট ডিপেন্ডেন্ট এরিয়াতে নিডল ইনসার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি আগে এক্স রে করে দেখে নেব যে মোস্ট ডিপেন্ডেন্ট এরিয়া কোন জায়গায়। এক, 2 নাম্বার হচ্ছে পেশেন্ট হচ্ছে বসে থাকবে আর সামনের দিকে হেলে থাকবে, লিনিং ফরওয়ার্ড। সাইট সিলেকশনই সবচেয়ে ইম্পর্টেন্ট। ইন ফিউর রেসপেক্ট অফ দ্য সেভেন্থ অর এইট, যদি বলে একটা, তাহলে সেক্ষেত্রে 8 হইতে পারে অ্যান্সার, কারণ পরে আবার 8 এর কথা বলছে। তাহলে ইন ফিউর রেসপেক্ট অফ দ্য সেভেন্থ অর এইট ইন্টারকোস্টাল স্পেস, এই যে এইটা এইবার জুলাই 2025 সালে পরীক্ষাতে আসছে যে আপনি নিডেল যখন ঢুকাবেন তখন কোন দিক দিয়ে ঢুকাবেন। তাহলে আমার হচ্ছে আপার বর্ডার অফ দ্য লোয়ার লিপ, আপার বর্ডার অফ দ্য লোয়ার রিপ, আপার বর্ডার অফ দ্য লোয়ার রিপ। কেন? কারণ প্রত্যেক রিবেরই লোয়ার বর্ডারে হচ্ছে ভ্যান থাকে, ভেন, আর্টারি, নার্ভ, মানে হচ্ছে নিউরোভাস্কুলার বান্ডেল থাকে ইন্টারকোস্টাল। তাহলে এই নিউরোভাস্কুলার বান্ডেলকে অ্যাভয়েড করার জন্য আমরা আপার বর্ডার অফ দ্য লোয়ার লিপকে টার্গেট করব, আপার বর্ডারকে টার্গেট করব। এই আপার বর্ডার মানেই হচ্ছে লোয়ার লিপ। তার মানে একটা যদি স্পেস হয়, স্পেসে তো দুইটা বর্ডারই থাকে। উপরে থাকে হচ্ছে উপরের রিবের লোয়ার বর্ডার, আর নিচে থাকে হচ্ছে নিচের রিবের আপার বর্ডার। তাহলে আমি চুজ করবো হচ্ছে নিচের রিবের আপার বর্ডার। কমপ্লিকেশন কি হতে পারে? ইনফেকশন। ইনফেকশন আসলে সবগুলোরই কমপ্লিকেশন, ব্লিডিং সবগুলোরই কমপ্লিকেশন। রাইট সাইডে করলে লিভার ক্যাপসুল থেকে ব্লিডিং হতে পারে, লেফট সাইডে করলে স্প্লিন থেকে ব্লিডিং হতে পারে। নিউমোথোরাক্স হতে পারে আপনি যদি বেশি ভিতরে ঢুকে ফেলেন, লাংস ফুটা করে ফেলেন, তাহলে সেখান থেকে বাতাস ঢুকতে পারে। পালমোনারি ইডিমা হইতে পারে যদি আপনি 1 থেকে 1.5 লিটারের বেশি ফ্লুইড অ্যাসপাইরেট করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে পালমোনারি ইডিমা হয়ে যেতে পারে। ট্রাকিওস্টমি থেকে কেন জানি স্যারদের বারবার পছন্দের প্রশ্ন হয়। আপনারা আবার আপনাদের ক্লিনিক্যাল পড়ার কথা বলতেছে, ক্লিনিক্যালে আপনারা এপিগ্লোটাইটিস পড়ছেন, অ্যাকুট এপিগ্লোটাইটিস পড়ছেন। একটা অ্যাকুট এপিগ্লোটাইটিস একটা ইমার্জেন্সি কন্ডিশন, এখানে যদি প্রয়োজন হয় ট্রাকিওস্টমিও করা লাগতে পারে। তাহলে এই যে ট্রাকিওস্টমিও যদি করা লাগতে পারে তাহলে ট্রাকিওস্টমি আমাদের পড়তে হবে। তাহলে কন্ডিশন কি কি? এক্সটেন্সিভ ল্যারেঞ্জিয়াল ড্যামেজ যদি হয়, এমন ড্যামেজ হয়ে গেছে পেশেন্টের যে ল্যারিংস দিয়ে বাঁচা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে এটা হইতে পারে, অথবা সিভিয়ার এয়ারওয়ে অবস্ট্রাকশন। এখানে আমাদের যে সাইট কোনটা, প্রেফার্ড সাইট কোনটা, এটা পরীক্ষাতে আসছিল। সেকেন্ড ট্রাকিয়াল রিং ইন দ্য মিড লাইন, এটা হচ্ছে সেকেন্ড লাইন। আর অল্টারনেটিভ কোনটা, ফার্স্ট টু সেকেন্ড লাইন, আর হচ্ছে
ফার্স্ট এন্ড সেকেন্ড রিং এন্ড হচ্ছে সেকেন্ড এন্ড ফোর্থ রিং। তাহলে ফার্স্ট টু সেকেন্ড রিং অথবা সেকেন্ড টু ফোর্থ রিং সামটাইমস আফটার ডাইভিং ডিভাইডিং দ্য থাইরয়েড টিস্যু ভাগ করেও মাঝখান দিয়ে আপনি ইনসিশন দিতে পারেন। তাহলে সেকেন্ড ট্রাকিয়াল রিং এ করার কারণ কি? কারণ ফার্স্ট ট্রাকিয়াল রিং এর উপরেই তো আপনার ফার্স্ট ট্রাকিয়াল রিং এর উপরেই হচ্ছে আপনার ল্যারিংস থাকে। তাহলে সেখানে ল্যারেঞ্জিয়াল ড্যামেজ হওয়ার একটা পসিবিলিটি থাকে। আবার সেকেন্ডের নিচে কেন আমরা যেতে চাই না? কারণ হচ্ছে এর নিচে আবার থাইরয়েড গ্ল্যান্ড চলে আসে। তাহলে আমরা সেকেন্ড ট্রাকিয়াল রিং নিব, থাইরয়েড যে ইসমাস মানে থাইরয়েডের দুইটা লোবকে যে কানেক্ট করে রাখছে তাকে নিচের দিকে নামাই নিব, নামাই মিড লাইন বরাবর একটা ইনসিশন। কমপ্লিকেশন পরীক্ষাতে আসে, এবারও আসছে যে কমপ্লিকেশন কি এটা এইখান থেকে আপনারা না পড়ে আপনারা পড়বেন হচ্ছে ট্রাকিয়ার পোস্টেরিয়র সারফেসের রিলেশন, ট্রাকিয়ার অ্যান্টেরিয়র সারফেসের রিলেশন। অ্যানাটমি যখন পড়ছেন তখন অবশ্যই এগুলা পড়ছেন হয়তো যে ট্রাকিয়ার অ্যান্টেরিয়র সারফেসের রিলেশন, ট্রাকিয়ার পোস্টেরিয়র সারফেসের রিলেশন। তাহলে অ্যান্টেরিয়র সারফেসের রিলেশনে যদি নর্মাল ইনসিশনই দেন তাহলে অ্যান্টেরিয়র সারফেসের রিলেশনে ড্যামেজ হতে পারে। আর পোস্টেরিয়র সারফেসের রিলেশনের মধ্যে আপনার যদি ওভার পাঞ্চার করে ফেলেন তাহলে কোনটা ড্যামেজ করবেন? ওভার পাঞ্চার করে ফেলে ইউসোফেগাস লাইস ইমিডিয়েটলি posterior টু দ্য ট্রাকিয়া। তাহলে এখানে রিস্ক ইজ হাইস্ট ইন দ্য ইনফ্যান্ট দেখেন। আর নিউমোথোরাক্স হতে পারে, নার্ভ প্যারালাইসিস হতে পারে, রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ এই ট্রাকিওইসোফেজিয়াল গ্রুপের মধ্যে থাকে, মানে ট্রাকিয়ার ইউসোফেজিয়ালের মাঝখানে। তাহলে এখানে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ ড্যামেজ হতে পারে, এখান থেকে আপনার ভয়েসও চলে যেতে পারে। এরপরে হচ্ছে হেমোরেজ কোন জায়গা থেকে হয়? যে সুপেরিয়র ইনফিরিয়র থাইরয়েড আর্টারি এগুলা থেকে হেমোরেজ হতে পারে। এরপরে দুইটা ছোট ছোট জিনিস আছে, সেটা হচ্ছে ল্যারেঞ্জোস্কোপি আর অটোস্কোপি। এগুলা থেকে সাধারণত কি কি জিনিস দেখা যায় এটা আপনাদের করতে হবে। ল্যারেঞ্জোস্কোপির মধ্যে একটা প্রশ্ন বারবার পরীক্ষাতে আসে যে ল্যারেঞ্জোস্কোপিতে এসবি আসে যে কোন অংশটা অবশ্যই আপনার দেখতে হবে। ল্যারেঞ্জোস্কোপিতে অবশ্যই আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ভোকাল কর্ড। ভোকাল কর্ড যদি আপনি দেখতে না পারেন তাহলে ল্যারেঞ্জোস্কোপি হয়নি। তাহলে আপনার ভোকাল ফোল্ডটা অবশ্যই অবশ্যই দেখতে হবে। এখানে আমরা ভ্যালেকুলি, পাইরিফর্ম ফসা, এপিগ্লোটাইটিস, অ্যারাই এপিগ্লোটিক ফোল্ড, তারপরে হচ্ছে কর্নিকুলেট এন্ড কর্নিকুলেট এবং কিউনিফর্মের যে লেয়ার আছে সেই লেয়ার গুলো আমরা ওইখান থেকে দেখতে পারি। আর অটোস্কোপির মধ্যে আমাদের পরীক্ষাতে আসে যে অটোস্কোপির ক্ষেত্রে আমরা কি কি জিনিস দেখতে পারি। অটোস্কোপির ক্ষেত্রে আমরা দেখতে পারি হচ্ছে অটোস্কোপির ক্ষেত্রে প্রথম একটা প্রশ্ন আসে যে বড়দের অটোস্কোপির ক্ষেত্রে আর বাচ্চাদের অটোস্কোপির ক্ষেত্রে কোনটাতে আমরা কান কিভাবে টান দিব। বাচ্চাদের অটোস্কোপির ক্ষেত্রে কিন্তু কান হচ্ছে একটু নিচে উঠবোস করাইতে হয়, তার মানে পোস্টেরিয়রলি ইনফিরিয়রলি টান দিতে হয়, ডাউন এন্ড ব্যাক, ডাউন এন্ড ব্যাক এভাবে টান দিতে হয়। আর আমরা কি কি জিনিস দেখি? আমরা দেখি হচ্ছে কোন অফ লাইট, হ্যান্ডেল অফ ম্যালিওলাস, আম্বো, লং লিভ অফ ইনকাস এন্ড হচ্ছে পোস্টেরিয়র লিম্ব অফ দা স্ট্যাপিস। আবার বলতেছি, লিখে ফেলেন। কোন অফ লাইট, হ্যান্ডেল অফ ম্যালিওলাস, আম্বো, লং লিম্ব অফ ইনকাস আর পোস্টেরিয়র লিম্ব অফ স্ট্যাপিস। তাহলে এই হলো আপনাদের পড়া, যেটা হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস। ও লাম্বার পাঞ্চারের সময় একটা জিনিস বলছিলাম আপনাদের যে এই যে আমাদের যখন আমরা বাচ্চা অবস্থায় থাকি তখন আমাদের যে ভার্টিব্রাল কলাম আর হচ্ছে স্পাইনাল কর্ড একই লেভেলে থাকে। আহ তাইলে এই জায়গায় এটা পরীক্ষাতে আসে 8 মাস বয়সে বলছিলাম যে একই লেভেলে থাকে, 3 মাস বয়সে একই লেভেলে থাকে। যখন 5 মাস বয়স শেষ হয় তখন আমার যে স্পাইনাল কর্ড সেটা S1 এ শেষ হয়ে যায়। আর নিউবর্নের ক্ষেত্রে সেটা L3 তে থাকে। নিউবর্নের ক্ষেত্রে সেটা L3 তে থাকে।
এন্ড অফ দ্য 5 মান্থে সেটা S1 এ থাকে, আর থার্ড মান্থে এগুলো কিন্তু বলছে ইন্টারইউটেরাইন 3rd মান্থ, ইন্টারইউটেরাইন 5 মান্থ। ইন্টারইউটেরাইন 3rd মান্থে হচ্ছে এট দ্য লেভেল, মানে স্পাইন যতটুকু, পাটির বাহু ততটুকু। এন্ড অফ দ্য 5th মান্থে একটু উপরের দিকে চলে আসে, S1 পর্যন্ত আসে, আর নিউ বর্নে L3 পর্যন্ত আসে। আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের পরীক্ষাতে একবার দেখছিলাম প্রশ্ন আসছে যে নিউ বর্নের ক্ষেত্রে আপনাদের লাম্বার পাঞ্চারের সাইড কোনটি। তাহলে যদি এরকম বলেন নিউ বর্নের ক্ষেত্রে লাম্বার পাঞ্চারের সাইড কোনটি, তাহলে আপনাদের অপশন হবে হচ্ছে 4th এবং 5th। লাম্বার পার্টি এবার মাঝখানের যে সাইড সেটাকে বলবো আমি হচ্ছে নিউ নেটের ক্ষেত্রে। নিউ নেটের ক্ষেত্রে হচ্ছে 4th আর 5th এর মাঝখানে। আর 2 বছর বয়সের বাবুদের ক্ষেত্রে হচ্ছে 3rd and 4th-এর মাঝখানে। ঠিক আছে, আমরা হচ্ছে 10 মিনিট একটা ব্রেক নিব। 10 মিনিটের ব্রেকের পর ইনশাল্লাহ আমরা ফিজিওলজির যে ইম্পর্টেন্ট টপিক গুলা, এই টপিক গুলা, আর ফার্মাকোলজি, ফিজিওলজি আর ফার্মাকোলজি, এই টপিক গুলো আপনাদের দাগে দিব। 10 মিনিট পর ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে।
আসসালামু আলাইকুম। আমরা আমাদের ক্লাসের যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা শেষ করে ফেলছি। আমরা ফিজিওলজিক্যাল প্রসেস আর প্রসিডিওর এগুলো সম্পর্কে একটু আলোচনা করলাম, যেগুলো আসলে কোনো ক্লাসেই তেমন ভাবে কভার আপ করা হয় না, আর এটা পরীক্ষাতে অনেক প্রশ্নই থাকে ওই অনুযায়ী। আজকে আমরা ক্লাসের তাহলে সেকেন্ড পার্টে চলে আসছি। আজকে আমাদের আরেকটা পার্ট ছিল যে ফিজিওলজি এবং ফার্মাকোলজি, যেগুলো আমাদের পেডিয়াট্রিক ফ্যাকাল্টির জন্য ইম্পর্টেন্ট। সেগুলো আমরা পরীক্ষাতে কিভাবে পড়বো বা এই বাকি এক মাস কিভাবে পড়বো এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যানালাইসিস আছে, যে আপনার প্রত্যেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলতে প্রত্যেক 5 থেকে 10 বছরের, অর্থাৎ 10টা সেশনের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা গেছে যে রেনাল, এখানে যে টপিক গুলো আছে বায়োকেমিস্ট্রি, ফার্মা, রেনাল, অ্যাসিড বেস, এন্ডোক্রাইন, ফিজিওলজি, জিপি, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে রেনাল এবং অ্যাসিড বেসে। অ্যানাটমির ক্ষেত্রে আপনাদের পেডিয়াট্রিক ফ্যাকাল্টির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউরিনারি সিস্টেম, কিডনি এন্ড ইউরিনারি সিস্টেম। ফিজিওলজির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রেনাল এবং অ্যাসিড বেস ব্যালেন্স। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আরেকটা কথা এখানে লেখা নেই, সেটা হচ্ছে সিবিএস, কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকেও সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। তাহলে আপনার ফিজিওলজিতে প্রথম টার্গেট থাকবে যে আপনি সিবিএস কমপ্লিট করবেন, তারপরে আপনি রেনাল এবং অ্যাসিড বেস ব্যালেন্স কমপ্লিট করবেন। এই দুইটা যখন কমপ্লিট করবেন তখন আপনি ফিজিওলজি থেকে ম্যাক্সিমাম কোশ্চেন ইনশাল্লাহ অ্যান্সার করতে পারেন। আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমাদের বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট খুবই প্রয়োজনীয়, আর গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য আমাদের এন্ডোক্রাইনোলজি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখেন আসছে আমাদের রেসপিরেটরি সিস্টেম, আমাদের নিউমোনিয়া, ব্যারাল অ্যাসফিক্সিয়া, যতই বাচ্চাদের যত রোগ আছে তার ম্যাক্সিমামই লাং ডিজিজ, লাং কজ। তাহলে রেসপিরেটরি এর মেডিসিনের যে আমাদের ফিজিওলজি পোর্শনটুকু, সেই ফিজিওলজি পোর্শনটুকু আমাদের লাগবে। এরপরে দেখেন বায়োকেমিস্ট্রি থেকে শতকরা 13% কোশ্চেন, ফার্মা থেকে 8% কোশ্চেন, আর জেনারেল ফিজিওলজি থেকে 6% কোশ্চেন। জেনারেল ফিজিওলজি থেকে 6% কোশ্চেন আসার কারণ কারণ জেনারেল ফিজিওলজি থেকে যখন একটা কোশ্চেন আসে সেটা আসলে সেল বায়োলজি থেকে আসছে না জেনারেল ফিজিওলজি থেকে আসছে নাকি হিস্টোলজি থেকে আসছে, এটা আসলে ডিসাইড করা কঠিন হয়ে যায়। এর জন্য ওইভাবে আলাদা করা যায় না যে এটা জেনারেল ফিজিওলজি থেকে দিচ্ছে নাকি হিস্টোলজি থেকে দিচ্ছে। যেমন মাইটোকন্ড্রিয়ার কাজ, সাইটোস্কেলেটনের কাজ, এগুলো জেনারেল ফিজিওলজিতেও আছে, আপনার হিস্টোলজিতেও আছে। তো এর জন্য জেনারেল ফিজিওলজিটা কমন হইতে পারে, কিন্তু রিমার্কেবলি কম ফার্মা। ফার্মা নিয়ে আমাদের সবার একটা টেনশন থাকে যে ফার্মা থেকে কি নাকি প্রশ্ন আসবে, কি নাকি আনসার দিব। তো ফার্মা থেকে আপনাদের একটা কমন জিনিস ফার্মার জেনারেল ফার্মাকোলজি থেকে একটা প্রশ্ন আসবেই, যে আপনার drug absorption এর জন্য কোন ফ্যাক্ট, বায়ো অ্যাভেলেবিলিটির জন্য কোন ড্রাগ গুলা দায়ী, আই থেরাপিউটিক ড্রাগ কোনটা, এইগুলা পরীক্ষাতে আসবে। এগুলো ফার্মাকোলজি আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে আপনাদের পেডিয়াট্রিক ফ্যাকাল্টির জন্য যেসব ইম্পর্টেন্ট, সেই পেডিয়াট্রিক ফ্যাকাল্টির জন্য সেই ড্রাগ গুলো আপনার। আমি যদি বলি আপনি নিউনেটে বর্ন নিউ বর্ন পেশেন্টদের ক্ষেত্রে সবচেয়ে কমনলি ডায়াগনোসড রোগ কোনটা, পিএনএ, পেনিটাল অ্যাসফিক্সিয়া। পেনিটাল অ্যাসফিক্সিয়ার একটা কমপ্লিকেশন স্টেজ 2 স্টেজ কনভালশন হয়, তাহলে আমার অ্যান্টি কনভালশন পড়তে হবে। আমরা ইউজ করি, সে বারবিট কিভাবে কাজ করে, সে বারবিটের সাইড ইফেক্ট কি, তারপরে আমরা যে ফসফেন ইউজ করি, সে ফসফেনের সাইড ইফেক্ট কি, এইগুলো আমাদের। এরপরে আসেন আমাদের অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কিছু কিছু অ্যান্টিবায়োটিক অস্টিওপেনিয়া করে, ব্যাধি করে। এইসব কোন কোন অ্যান্টিবায়োটিক কোন কাজ টিবির যে ড্রাগ গুলো আছে কোনগুলো করে, কোনটা ইউরিনের কালার চেঞ্জ, এইসব জিনিস আপনাদের জন্য ইনফিনিটি রাখবেন। ফার্মাকোলজি থেকে সেই সব প্রশ্নই আসবে যেসব ড্রাগ আপনি ভবিষ্যতে প্রেসক্রিপশন। তাহলে চলেন আমরা একটু সাজেশন আকারে দেখাইতে থাকি। যে কলেজ থেকে ট্রিপল স্টার
টপিক কোনগুলো আছে? লিস্টের কোন টপিক হচ্ছে সেল স্ট্রাকচার এন্ড অর্গানালি, হিস্টোলজি পড়া, যে বেসিক সেল কম্পোনেন্ট, ফাংশন অফ দ্য নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, আর ট্রিপল স্টার নাই। এখানে ট্রিপল স্টার হচ্ছে পেইন গুলা, এগুলো বিগত সালে পরীক্ষাতে আসে। স্ট্রাকচার এন্ড অর্গানালি থেকে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি, সাইটোস্কেলেটন, এক্সেট্রা। আর কথা হচ্ছে পরে এক্সেট্রা দিলেন, তাহলে তো সবই দিলেন, তাহলে এখানে আসলে ফাংশন থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে, আর রিপিটেডলি প্রশ্ন কম আসে। আমি আপনাদের ফাংশন অফ দ্য মাইটোকন্ড্রিয়া, রিমুভ রিপিটেডলি পরীক্ষাতে আসার নাম, রিপিটেডলি পরীক্ষাতে আসে। টক্সিফিকেশন যে করে সেই জিনিসটা, বা হচ্ছে প্রত্যেকবারই কোনো না কোনো ভাবে প্রশ্ন আসে। ইনফিনিটি স্টার, মাইটোকন্ড্রিয়া, ইনফিনিটি স্টার, এন্ডোপ্লাজমিক এটসেট্রা, যেগুলা সেগুলো আপনারা পুলিশের আন্ডারে পড়বেন, কিন্তু পরীক্ষার আগে বললাম সে চারটা অবশ্যই পড়ে যেতে হবে: মাইটোকন্ড্রিয়া, রেটিকুলাম, লাইসোসোম, সাইটোস্কেলেটন। চলো, সেল মেমব্রেনের মধ্যে আগে মানে 2-3 বছর আগে এরকম প্রশ্ন আসছিল, যে আসতো যে ওই যে লিপিড, ফসফোলিপিড বাইরের মধ্যে লিপিড কতটুক, কার্বোহাইড্রেট কতটুক, ফ্যাট, ওই জিনিসটা আপনাদের দেখতে হবে। কিন্তু পেরিফেরাল প্রোটিন, এই দুই ধরনের প্রোটিন আছে, এই দুই প্রোটিনের কাজ ইনফিনিটি স্টার প্রত্যেকবার পরীক্ষাতে আসে কোনো না কোনো ভাবে, ঘুরায় পেঁচায় যেভাবেই হোক এই জিনিসটা পরীক্ষাতে আসে। ভালো মতন পড়বেন। সিলেক্টিভ পারমেবিলিটি থেকে তেমন একটা প্রশ্ন আসে না। একটা প্রশ্ন কমন, যে পারমিয়াবিলিটি অফ দ্য আয়ন এট রেস্ট ইন এক্সাইটেবল টিস্যু। এক্সাইটেবল কোনো টিস্যু হইলে সেখানে পটাশিয়াম বেশি মুভ করবে, তাহলে পারমিয়াবিলিটি অফ দ্য আয়ন ইন দ্য এক্সাইটেবল টিস্যু হচ্ছে পটাশিয়াম। সোডিয়াম পটাশিয়াম পাম্প, আপনারা অলরেডি পারেন এটা। সোডিয়াম পটাশিয়াম পাম্প নিয়ে আসলে বলার কিছু নাই। সবসময় মনে রাখবেন সোডিয়াম বাইরে বেশি থাকে, পটাশিয়াম ভিতরে বেশি থাকে। কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্পে তেলা মাথায় তেল দেওয়া হয়, অর্থাৎ যেখানে যেটা জিনিস বেশি সেখানে সেই জিনিস দেওয়া হয়। সোডিয়াম বাইরে বেশি, সোডিয়ামকে বাইরে পাঠানো হয়, পটাশিয়াম ভিতরে বেশি, পটাশিয়ামকে ভেতরে ঢোকানো হয়। দুইটা পটাশিয়াম ঢোকার সময় দুইটা পটাশিয়াম ঢুকে, তাহলে একটা নেগেটিভ ব্যালেন্স থাকেই সবসময় সেলের ভিতরে, নেগেটিভ চার্জ তৈরি হতে থাকে। তাইলে এটাই আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল মিডিয়েট করে, আর হচ্ছে সেল ভলিউম এন্ড এক্সাইটেবিলিটি মেইনটেইন করা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এরপর হচ্ছে গ্লুকোজ অ্যাবজর্পশন। কেন জানি স্যারদের এটা খুবই পছন্দের কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা ঠিক মতো করে না কোনো সময়। কারণ এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি? কোশ্চেনটা এরকম আসে প্রত্যেকবারই যে গ্লুকোজ যদি অ্যাবজর্পশন হয় তাহলে সেটা কোন পাথওয়েতে অ্যাবজর্পশন হবে, ফ্রম গাট টু ব্লাড, গাট টু ব্লাড। এখন কথা হচ্ছে যে গাট টু ব্লাড এর মধ্যে কিন্তু গ্লুকোজটা ডিরেক্ট যায় না। গাট টু ব্লাড এর মধ্যে যাওয়ার আগে গ্লুকোজ আগে গাট টু সেলে যায়, মানে ফার্স্টে লুমেন থেকে এন্টারোসাইটের মধ্যে যায়, তারপরে এন্টারোসাইট থেকে ব্লাডে যায়। এখন এই দুই রাস্তার মধ্যে প্রথম রাস্তা সে ইউজ করে হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ড রাস্তায় সে ইউজ করে হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। তাহলে প্রথম রাস্তায় সে এস গ্লুট। এখন কোশ্চেনের মধ্যে কখনোই এটা এক্সপ্লেন করা থাকে না যে সে কি গার্ড থেকে সেলে গেছে নাকি সেল থেকে ব্লাডে গেছে। বলেছে গার্ড থেকে ব্লাডে যাওয়ার যে অ্যাবজর্পশন প্রসেস সেটা কোনটা হেল্প করে। যদি এরকম কনফিউশন প্রশ্ন থাকে তাহলে আপনি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এসজিএলটি যেটা, সেটা চুজ করবেন, যে গ্লুট ওয়ান, এস গ্লুট ওয়ান, এটা চুজ করবেন। থার্মো রেগুলেটরি মেকানিজম ইউনিটস, এখানে ব্রাউন ফ্যাট, এই জায়গার মধ্যে নন শিভারিং থার্মোজেনেসিস হয়। নন শিভারিং থার্মোজেনেসিস, এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। আসলে বাচ্চারা ওইভাবে কাঁপুনি দিয়ে শরীর গরম করে না। ব্রাউন ফ্যাট, কেন ব্রাউন ফ্যাট এটা পরীক্ষাতে আসে, আমাদের কাছে মনে হয় ব্রাউন ফ্যাট অনেক ভাস্কুলার, তাই ব্রাউন ফ্যাট। ব্রাউন ফ্যাট ভাস্কুলার ঠিক আছে, কিন্তু দ্যাট ইজ নট দ্য কজ অফ বিং ব্রাউন। ব্রাউন হওয়ার কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, অনেক মাইটোকন্ড্রিয়া থাকে, এর জন্য এটা ব্রাউন ফ্যাট।
আর এখানকার মাইটোকন্ড্রিয়া এনার্জি এনার্জি তৈরি করে না, এখানকার মাইটোকন্ড্রিয়া হিট তৈরি করে। একটা অপশন আসে এমসিকিউ তে যে প্রোডিউস এনার্জি, এটা হচ্ছে ফলস, উত্তর হবে হচ্ছে প্রোডিউস হিট। আচ্ছা, আচ্ছা হিট, বডি হিট প্রোডাকশন মেইন সোর্স হচ্ছে স্কেলেটন মাসেল। আমাদের বডি হিট প্রোডাকশনের মেইন সোর্স হচ্ছে স্কেলেটন মাসেল। আমরা যত জিম করি তত আমাদের বডিতে হিট পড়া করলে। মেমব্রেন ট্রান্সপোর্ট, মেমব্রেন ট্রান্সপোর্ট থেকে এক্সাম্পল গুলো পড়বেন, ডিফারেন্স গুলো পড়বেন। প্যাসিভ, অ্যাক্টিভ, সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটি ডিফিউশন, অসমোসিস, প্রাইমারি এন্ড সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। দেখবেন প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে নিজের টাকায় নিজে চলে, সেকেন্ডারি অ্যাক্টিভ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে অন্যের টাকায় সে চলে। তাহলে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এটাই পার্থক্য, দুইটাতেই টাকা লাগে। আর সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশনে আরেকজনের সাহায্য নিয়ে ডিফিউশন হয়, আর ডিফিউশন নিজে নিজে ডিফিউশন হয়। ডিফিউশনে কোনো শক্তি লাগে না। অসমোসিসে কিন্তু সলুট সরে, সরি সলভেন্ট সরে, সলুট কিন্তু সরে না। এই তো ঠিকই তো বললাম, হ্যাঁ। মানে দ্রব্য যেটা, মানে সোডিয়াম পটাশিয়াম এগুলা মুভ করে না, ওয়াটার মুভ করে, এটা হচ্ছে অসমোসিসের ক্ষেত্রে। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অফ দ্য ডিফারেন্স সেল, ডিফারেন্স বিটুইন অ্যামং থ্রি সেল টাইপ, এটা হচ্ছে আপনার ওই হিস্টোলজির পড়া। আমাদের স্মুথ সেল, স্কেলেটন সেল, স্মুথ মাসেল আর কার্ডিয়াক মাসেলের পার্থক্য। ইনসেন্সিবল ওয়াটার লস দেখেন কত হয় হিউম্যানের ক্ষেত্রে, 50 ml per hour in human। লাস্টে দেখেন সুন্দর করে লিখে দিছে ওই যে আহ, লিখে দেয় না বিশেষ দ্রষ্ট অর্থ প্রযোজ্য। আমার আহ, এই সাজেশনের লাস্টে দেখেন টপিকস ফ্রম প্রিভিয়াস এর কোশ্চেন। তাহলে এটাও আপনার সাজেশন যে আপনি বিগত সালের প্রশ্ন সলভ করবেন, আর বিগত সালের প্রশ্নের সে টপিক গুলো অবশ্যই অবশ্যই পড়ে যাবেন, ওগুলা মিস করা যাবে না কোনোভাবেই। চলে আসেন রেসপিরেটরি সিস্টেমে। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আমাদের থ্রিটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফর পেডিয়াট্রিক ফ্যাকাল্টি, সেটা হচ্ছে হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, সারফেক্টেন্ট, স্পাইরোমেট্রি, অ্যাক্লিমাটাইজেশন, মাসেল অফ রেসপিরেশন যদিও এটা অ্যানাটমির পড়া, হাইপোক্সিয়া অ্যান্ড অক্সিজেন থেরাপি। একটা হাইপোক্সিয়া, হাইপোক্সিয়া হোক বা হাইপোক্সেমিয়া হোক, দুটো ক্ষেত্রে কোনটা সবার আগে ইফেক্ট হয়, ওই দিকটাকে আমি বললাম। পেরিনেটাল অ্যাসফিক্সিয়াতে সবচেয়ে মেইন সবার ফার্স্ট কোন কমপ্লিকেশন আসে, সেটা হচ্ছে এইচআই। তাহলে ব্রেন ইজ দ্য ফার্স্ট এফেক্টেড। রেগুলেশন অফ দ্য রেসপিরেশন, এটা হচ্ছে সিএসএফ এর হাইড্রোজেন আয়ন। এই জায়গার মধ্যে আপনারা যদি প্রশ্ন সলভ করে থাকেন, যারা প্রশ্ন সলভ করছেন তারা এই জিনিসটা খেয়াল করবেন যে পরীক্ষাতে এই কোশ্চেনটা 2 কি 3 বার আসছে। আর 2 3 বার যে আসছে প্রশ্ন একই ছিল, অপশন ছিল আলাদা আলাদা। 3বারে মনে করেন 15 রকমের অপশন ছিল, কিন্তু প্রত্যেকবারে উত্তর আলাদা আলাদা ছিল। তাহলে কথা হচ্ছে যে যখন আপনার সিএসএফ এর হাইড্রোজেন আয়ন থাকবে, তখন থাকবে সেটাই মেন উত্তর। সিএসএফ এর কোনো কিছু থাকলে সেটাই উত্তর হবে। এরপরে হচ্ছে আপনার ব্লাডের উত্তরগুলো আসবে। পেসমেকার অফ দ্য সেল রেসপিরেশন, রেসপিরেটরি ফেইলর, যে টাইপ 1 টাইপ 2 রেসপিরেটরি ফেইলর থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এক্সাম্পল, এক্সাম্পল গুলো এমসিকিউ তে আসে, ইম্পর্টেন্ট। তারপর ডিফারেন্স বিটুইন দ্য অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আর রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ, এখানে ডিফারেন্সটা পড়বেন কোনটার মধ্যে এফআই, সরি ফোর্স এক্সপাইরেটরি ভলিউম কোনটার মধ্যে বাড়ে কমে, এই জিনিসগুলো লাগবে পরীক্ষাতে। আর ক্লোয়ারশিপ, ক্লোয়ারশিপ থেকে একটা প্রশ্ন আসে যে ক্লোয়ারশিপ কই হয়, ক্লোয়ারশিপ হচ্ছে আরবিসি তে। আর সিঙ্গেল স্টারের মধ্যে দেখেন আছে ডিস্ট্রিবিউশন অফ দ্য সেল টাইপ ইন দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, সাবস্টেন্স সিক্রেটেড বাই দ্য লাংস, ফাংশন অফ দ্য লাংস, বোর ইফেক্ট, হেলডেন ইফেক্ট, অ্যালভিওলার ম্যাক্রোফেজ, গ্যাস ট্রান্সপোর্ট। আচ্ছা, অ্যালভিওলার ম্যাক্রোফেজ যখন আসলো পরীক্ষাতে, তাহলে এখানে আসে হচ্ছে টাইপ অফ দ্য সেল। আমাদের নিউমোসাইট কয় ধরনের আছে, 2 ধরনের আছে, টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট। টাইপ 2 নিউমোসাইট হচ্ছে আমাদের সারফেক্টেন্ট ক্ষরণ করে, আর টাইপ 1 নিউমোসাইট হচ্ছে স্ট্রাকচারাল মেনটেন করে। তাহলে আরেকটা জিনিস হচ্ছে যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ওয়ার্ক অফ ব্রিথিং ম্যাক্সিমাম বাই দ্য ইলাস্টিক ওয়ার্ক 75%, আর ওয়ার্ক অফ ব্রিথিং ইজ ইনক্রিজ ইন অ্যাজমা, এমফাইসেমা এন্ড হার্ট ফেলিওর, এগুলাতে ওয়ার্ক অফ ব্রিথিং বেড়ে যায়। এন্ডোক্রাইন, এন্ডোক্রাইনে যদি আমি জেনারেলাইজড আলোচনা করি তাহলে ক্লাসিফিকেশন অফ হরমোন,
কিসের উপর ভিত্তি করে? তার ডেরিভেটিভস এর উপর ভিত্তি করে। ক্লাসিফিকেশন অফ হরমোন অ্যাকর্ডিং টু দ্য কেমিক্যাল কম্পোনেন্ট। এইটা ইনফিনিটি স্টার, কোনটা অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ মানে টাইরোসিন ডেরিভেটিভ, কোনটা স্টেরয়েড, এগুলো ইম্পর্টেন্ট। মেকানিজম অফ অ্যাকশন অফ হরমোন সবগুলা লাগে না, মেকানিজম অফ অ্যাকশন তো সব হরমোনের ওইভাবে থাকেও না, মেনলি হচ্ছে ড্রাগের ফার্মাকোলজি গুলো লাগে। হরমোন আউট অফ পিটুইটারি কন্ট্রোল এন্ড হরমোন ইন পিটুইটারি কন্ট্রোল। হরমোন ইন পিটুইটারি কন্ট্রোল গুলাকে আমরা ট্রপিক হরমোন বলতেছি। টপিক হরমোন গুলো লাগবে রিসিপ্টর, লোকেশন, হরমোন রিসিপ্টর লোকেশন হচ্ছে ওই যে সামনে যখন মেসেঞ্জার হিসেবে কোনগুলা কাজ করে, সাইক্লিক এর মাধ্যমে কোনগুলা কাজ করে, এগুলাই লাইফ সেভিং হরমোন কোনগুলাকে বলে, অ্যালডোস্টেরন করে, গ্রোথ হরমোন, আবার অ্যাড্রেনোট্রপিক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, কর্টিসল। আর কন্টিনিউয়াস সিক্রেশন কোন কি করে? থাইরয়েড হরমোন T3। ডিউরিং স্লিপ কোন হরমোন বাড়ে? যখন ঘুমান, গ্রোথ হরমোন বাড়বে, এডিএইচ বা মেলাটোনিন বাড়বে। তাহলে কি হবে মনে রাখবো? গ্রোথ হরমোন আর গ্রোথ হরমোনের জন্য আমাদের কি হওয়া উচিত? তার মানে বাচ্চাদের আছে তাদেরকে রাতের বেলা বেশি করে ঘুমাইতে দেওয়া উচিত, তাহলে ঘুমাইতে দিলে তার গ্রোথ ভালো হবে। আর আমরা হচ্ছে শুধু পড়াশোনা পড়াশোনা করতে পারি, ঘুমাইতে দেই না। তাহলে রাতের বেলা ঘুমাইতে দিতে হবে, গ্রোথ হরমোন বা প্রোল্যাক্টিন। ব্রেস্টফিডিং মাদার তার রাতের স্লিপ ভালো হইতে হবে, কারণ বাচ্চা বাচ্চা এই যে যে একটা নিউ ফেজ, আস্তে আস্তে মিল্ক প্রোডাকশন কমতে থাকে, এরপর স্ট্রেস আছে সাপ্রেস করে। আম, তো এই হচ্ছে প্রোল্যাকটিন বাড়ে, এডিএইচ বাড়ে, অ্যান্টিডাইউরেটিক হরমোন। যদি এডিএইচ না বাড়তো, তাহলে তো আপনি মনে করেন রাতে 8 ঘন্টা ঘুমান, 8 ঘন্টার মধ্যে 5 থেকে 6 বার উঠে লাগতো আপনার মিকচুরেশন রিফ্লেক্সের কারণে। এর এডিএইচ ডায়ারিসিস, অ্যান্টিডাইউরিস কম হয়, অ্যান্টি মানে ডায়ারিসিসটা কম হয়, অ্যাবজর্ব করে নেয়। আর মেলাটোনিন মেলাটোনিন সিক্রেট হয়, তাহলে কথা হচ্ছে ভাই আমরা ঘুমাইলে কি কালা হয়ে যাবো বেশি? হতেও পারেন। মেলাটোনিন যেহেতু বেশি সিক্রেট হয়। আর কি কোনগুলো সিক্রেট হয় না? কর্টিসল এত কোনো দরকার নাই, আপনার লাইফ সেভ করা ইমার্জেন্সি হরমোনের দরকার আছে, আপনি এখন ঘুমাচ্ছেন, দরকার নাই, তাহলে কর্টিসলের দরকার নাই, ইনসুলিনের দরকার নাই, কারণ ইনসুলিন সিক্রেট হবে না। অ্যাড্রেনালিনেরও কোনো দরকার নাই, অ্যাড্রেনালিন কেন সিক্রেট হবে? অ্যাড্রেনালিন কর্টিসল তো একই রকমই কাজ করে, এটা হচ্ছে আপনার পেয়ার ফাইট এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে যেটা বলতেছিলাম যে রিসিপ্টর রিসিপ্টর হিসেবে হরমোন অ্যাক্টিং অ্যাজ এ জিঙ্ক অ্যাক্টিভেশন রিসিপ্টরের কথা কিছু হচ্ছে সেল মেমব্রেনের রিসিপ্টর, কিছু হচ্ছে নিউক্লিয়াসের রিসিপ্টর, এই রিসিপ্টর গুলো ইম্পর্টেন্ট। আর কোনটা জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করে? থাইরয়েড হরমোন আর স্টেরয়েড হরমোন। কোনগুলা? কোলেস্টেরল ডেরিভেটিভস, স্টেরয়েড হরমোন, ভিটামিন ডি, বাইলসল, বাইন্ডাসিন। দ্য প্রিভিয়াস কোশ্চেন অবশ্যই miss করা যাবে না, প্রিভিয়াস করতে হবে হবে হবে। এন্ডোক্রাইন ফিজিওলজি। আর এখন হরমোন অনুযায়ী থাইরয়েড হরমোন ইনফিনিটি, থাইরয়েড হরমোন T3 পোটেন্ট, কোনটা বেশি সিক্রেশন হয়, কোনটা স্টেপ অফ দ্য থাইরয়েড হরমোন সিনথেসিস, থাইরয়েড 25-এ যে বাচ্চাদের ক্ষেত্রে কোন হরমোন বেশি হয়? এটা কষ্ট। প্রশ্ন পাইছি, আমি যখন প্রশ্ন দেখছি তবেও চিন্তা করা যায় যে R3 বা 3 T4 থেকে যখন কনভার্ট হয় তখন একটা এনজাইমের প্রয়োজন হয়, নিউনেট অবস্থায় সেই এনজাইমটা থাকে না, এর জন্য হচ্ছে T3 পুরা T3 না হয়ে অর্ধেক রাস্তা হয়ে ব্যাক চলে আসে। এই যে রিভার্স থ্রি পরিমাণে হচ্ছে বাচ্চাদের বেশি থাকে। হরমোন খুবই ইম্পর্টেন্ট। হাইপোথ্যালামিক ক্লিনিক্যাল ফিচার ইনফিনিটি স্টার হাইপারথাইরয়েডিজমের
hypothyroid clinical feature. Myopathy appear in the both. মোস্ট কমন কজ অফ হাইপারটেনশন হচ্ছে গ্রেভ ডিজিজ, আর মোস্ট কমন কজ অফ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের কজ হচ্ছে আপনার থাইরয়েড এ। 2 নাম্বার হচ্ছে ম্যাটারনাল আয়োডিন ডেফিসিয়েন্সি। আয়োডিন ডেফিসিয়েন্সি হচ্ছে থাইরয়েড hypothyroidism cause is absent. হচ্ছে uterus testis hypotonia হয়, হরমোনের কারণে cerebral cortex tone main most important test detected congenital hypothyroidism একটা। তারপর আসলে আমাদের অ্যান্টিবায়োটিক জায়গার মধ্যে সিয়া থেকে ইনফিনি প্লাজমাস থাকে, হাই থাকে, হাই সোডিয়াম কন্টেন্ট থাকে, নিউরেনাল প্যারেন্ট